হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব চাইনিজ রোমান্টিক ড্রামা 12 লেটার্স। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের মেইন লিডকে দেখতে পাই, যিনি এখন একজন বৃদ্ধ মানুষ। তবে খুব তাড়াতাড়ি আমরা তাকে তরুণ বয়সে দেখতে পাবো। তার নাম জুন। জুন বহু বছর ধরেই একটি পুরনো ফ্যাক্টরির মেইল বক্সের পাশে বসে থাকেন, কোনো এক চিঠির অপেক্ষায়। মেইল বক্সটা তখন জং ধরা আর ভাঙাচোরা হলেও বৃদ্ধ জুনের কাছে তা অমূল্য রত্ন, কারণ এর সাথে জড়িয়ে আছে একটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি, আর সেই চিঠিতেই আছে অতীতের স্মৃতি, অপূর্ণ স্বপ্ন আর বুকের গভীরে লুকানো কষ্ট। তাই জুন কখনোই সেই মেইল বক্স ছেড়ে কোথাও যায় না। এদিকে জুনের মেয়ে নিয়ান, সে তার বাবার জন্য খুবই চিন্তিত। সে বুঝতে পারে না তার বাবা কেন এক জায়গায় আঁকড়ে পড়ে আছে, যে মেইল বক্সটা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা হবে। আর তাই নিয়ান চাই তার বাবাকে নিয়ে বেইজিং চলে যেতে। আর এই কারণেই ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। আর অবশেষে নিয়ান বিরক্ত হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি প্রতিদিন কার চিঠির অপেক্ষা করো, আর কেই বা তোমাকে চিঠি পাঠাই? তখন জুন উত্তরে বলে, আমি সেখানে কারো চিঠির জন্য অপেক্ষা করি না, আমি নিজেই চিঠি পাঠাই। নিয়ান তখনও জেদ ধরে থাকে, কিন্তু তার বাবা কখনোই রাজি হয় না। জুন তখন রুমে চলে যায় আর কলমটা হাতে তুলে নিয়ে অনেক ধৈর্য আর ভালোবাসা দিয়ে লিখতে থাকে তার চিঠি। জুনের লেখা প্রত্যেকটা শব্দেই ছিল কষ্ট আর স্মৃতির বৈসাদৃশ্য। পরের দিন সকালে নিয়ান তৈরি হয়ে আসে তার বাবাকে বেইজিং নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ঘরে ঢুকে দেখে তার বাবা সেখানে নেই। শুধু টেবিলের উপর রাখা আছে তার বিদায়ের চিঠি। তার লেখা প্রত্যেকটা লাইনে ছিল অগাধ ভালোবাসা আর অসহায়তার ছাপ। আর এটা দেখে নিয়ান ভেঙে পড়ে আর সরাসরি পুলিশ স্টেশনে রিপোর্ট করতে যায়। ফিরে আসার সময় ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড ওর পথ আটকে দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বাবাকে খুঁজছো? তখন নিয়ান বলে, হ্যাঁ। তুমি কি আমার বাবাকে কোথাও দেখেছ? তখন গার্ড তাকে বলে, দেখো, আমি পাগল নই, যদি বিশ্বাস করো তাহলে আমি সবকিছুই বলবো। নিয়ান ওর কথায় রাজি হয়। তখন গার্ড তাকে জানায়, সেদিন রাতে আমি ডিউটিতে এসেছিলাম, তোমার বাবা তখনও মেইল বক্সের পাশে দাঁড়িয়েছিল, আর তখন তিনি একটা চিঠি মেইল বক্সে ফেলে দেয়। আর চিঠিটা ভেতরে পড়ার সাথে সাথেই তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। নিয়ান তখন খুবই অবাক হয়, ভাবতে থাকে এমনটা কিভাবে সম্ভব। গার্ডটা তাকে আরো বলে, আর তারপর পরই মেইল বক্সের ওপর একটা বিড়াল এসে বসে। এই বিড়ালটা সবসময় মেইল বক্সের আশেপাশেই থাকে। কে জানে, এই বিড়ালটাই হয়তো টাইম ট্রাভেলার। নিশ্চয়ই এই মেইল বক্সের পেছনে লুকানো আছে কোনো রহস্য। নিয়ান তখন গার্ডের কথায় বিশ্বাস করতে পারে না, ভাবে এটা হয়তো তার চোখের ভুল। কিন্তু ফেরার সময় বিড়ালের অদ্ভুত আচরণ তাকে ভয় পাইয়ে দেয়। তখন নিয়ানের মনে হতে শুরু করে এই মেইল বক্সটা আসলেই অদ্ভুত। আর যখন সে মেইল বক্সটা খোলে তখন একটা চিঠি পায়, আর তাতে নাম লেখা ছিল ইতান, তারিখ সেপ্টেম্বর 1991। আর এটা দেখে নিয়ান একেবারেই হতবাক হয়ে যায়, ভাবতে থাকে ইতানকে, আর এত পুরনো সময়ের চিঠি এখানে কিভাবে আসলো। আর এরপর আমরা টাইম ট্রাভেলে চলে যাই, অর্থাৎ 1991 সালের মেওয়ান টাউনে। আর এটা হলো আমাদের গল্পের মেইন লিড জুন। জুন ছিল গরিব আর অনাথ, আর তাই সে বেঁচে থাকার জন্য লিডারের সাথে থেকে জোর করে মানুষের থেকে টাকা আদায় করে। এক কথায় বলতে এলাকার বকে যাওয়া একটি ছেলে। একদিন জুন তার লিডারের সাথে কারো বাড়িতে টাকা তুলতে যায়, আর এই বাড়িটি হলো ইতাংয়ের বাড়ি। কিন্তু সেখানে গিয়ে দেখে ইতানের দাদি একদিন আগে মারা গেছেন। বাড়িতে তখন শোকের আবহ। ইতানের চোখ তখনও ভেজা, মুখে ক্লান্তি আর বিষণ্ণতা। এদিকে তার বাবা ঋণ করে পালিয়েছে। জুন এবং তার সঙ্গীরা ইতানের ঘরে ঢুকে তার থেকে জোর করে টাকা নেয়। আর এটা দেখে ইতান প্রচণ্ড ক্ষেপে যায় আর বলে, আমার দাদি মাত্র একদিন হয়েছে মারা গেছে, আর তোমরা আজই এসেছো লুট করতে। ইতান একটি পাথর নিয়ে জুনের লিডারকে মারতে চায়, কিন্তু তখন জুন তাকে থামায় আর বলে, আমরা শুধু আমাদের কাজ করছি, অযথা নিজের জীবন ঝুঁকিতে ফেলো না, তাহলে এটা তুমি সামলাতে পারবে না। এই বলে সে চলে যায়। আসলে ইতানের জীবন ছিল কষ্টে ভরা। প্রতিদিন ঝগড়া, মারামারি, রক্ত, এসবই তার নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে জুনের গ্রুপ লিডার ডং তাকে বলে, তুমি কাল থেকে স্কুলে যাবে, আমাদের ব্যবসার জন্য দরকার তুমি কিছু পড়াশোনা করে নাও। আমার টিচারের সাথে কথা হয়ে গেছে। জুন শুরুতে যেতে চায় না, কিন্তু তারপরে সে বাধ্য হয়। পরের দিন সকালবেলা জুন মাথা নিচু করে স্কুলে যায়। টিচার তখন জুনকে দেখে বকাবকি শুরু করে, বলে, প্রথম দিনে এত দেরি, এই সুযোগ তুমি নষ্ট করো না, পড়াশোনা করো। এরপর জুন ক্লাসে ঢুকে নিজের নাম বলে সে পেছনের বেঞ্চে বসতে যাচ্ছিল, কিন্তু তখন তার চোখ পড়ে ইতানের ওপর। এ তো সেই মেয়েটা যার বাড়িতে সে টাকা তুলতে গিয়েছিল। ইতানও তাকে দেখে অবাক হয়, কিন্তু সে কিছুই বলে না। এরপর স্কুল শেষে ইতান তাকে ধরে পাশে নিয়ে যায়
আর বলে আমার টাকা ফেরত দাও, নয়তো আমি পুলিশকে ডাকবো। জুন বলে টাকাগুলো আমার হাতে নেই, তোমার বাবা আমাদের ঋণ শোধ করেনি, আর আমাদের তো এই টাকা তুলতেই হতো। ইতান তখন রেগে গিয়ে বলে ওই টাকাগুলো আমার দাদির ছিল, ফেরত তোমাকে দিতেই হবে। কিন্তু জুন তখন পাত্তা না দিয়ে চলে যায়। ইতানের জীবন ছিল খুবই কঠিন। সকালে স্কুল আর সন্ধ্যায় সানশাইন বুক স্টোরে সে পার্ট টাইম জব করে, কারণ ইতানের বাবা একেবারেই দায়িত্বহীন। একদিন ইতান তার কাজে ব্যস্ত ছিল, তখন তার কাছে একজন লোক এসে কার্ডবোর্ডগুলো নিতে চায়। ইতান খুবই দয়ালু ছিল, তাই সে কার্ডবোর্ডগুলো তাকে দিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পাই এই সেই মেল বক্স, যেটা আমরা 2026 সালে দেখেছি। আরেকটা অবাক করা ব্যাপার হলো এখানেও সেই একই বিড়ালকে দেখা যায়। আর এই থেকেই বোঝা যায় মেল বক্সে নিশ্চয়ই টাইম ট্রাভেলের রহস্য আছে। অন্যদিকে ডং তখন জুনকে বলে এখন থেকে ইতানের বাবার কাছ থেকে আমরা আর টাকা তুলব না, এই ব্যাপারটা আমাদের বস সামলাবে। জুন তখন রাজি হয়, কিন্তু সে জানে তাদের বস খুবই নিষ্ঠুর, সে ইতানকে মেরে ফেলতেও পারে। তবুও জিন ভাবে আমি কেন তার জন্য চিন্তা করব, আমি তো তাকে চিনিই না। অন্যদিকে ঠিক পরের দিনই সেই মেল বক্সটা হাজির হয় সানশাইন বুক স্টোরের সামনে। দোকানের মালিক প্রথমে এটা সরাতে চায়, কিন্তু পরে ভাবে এটা তার ব্যবসার কাজে লাগতে পারে। ইতান তখন সেই মেল বক্স থেকে একটা চিঠি পায়, আর এই চিঠিটা তাকে বৃদ্ধ জুন ড্রামার শুরুতেই লিখেছিল। ইতান স্কুল যাওয়ার সময় চিঠিটা পড়ে এবং রাগে ফেটে পড়ে, কারণ এটা ছিল একটা লাভ লেটার, আর লেখকের নাম ছিল জুন, মানে সেই নতুন ব্যাড বয় যে সবে সবে স্কুলে ভর্তি হয়েছে। এরপর ক্লাসে গিয়ে ইতান ক্লাস ফাউন্ড তুলছিল, আর জুনের থেকে টাকা নেওয়ার পর সে জুনকে ইশারায় বলে বাইরে এসো। জুন ভাবতে থাকে আবার কি হলো। আর এদিকে ইতানের ক্লাসমেট চ্যান, সে ইতানকে মোটেই পছন্দ করে না। সে ইতানের ব্যাগ থেকে চিঠিটা বের করে পুরো ক্লাসের সামনে জোরে জোরে পড়ে শোনাতে থাকে। অন্যদিকে ইতান তখন জুনকে বলছিল এরপর থেকে এরকম কাজ মোটেও করবে না, আমি তোমাদের মতো মানুষকে ভয় পাই না। আর ক্লাসে আসার পর ইতান দেখতে পায় চ্যান তার ব্যাগ থেকে চিঠিটা নিয়ে হাসাহাসি করছে। ইতান চিঠিটা নিতে চায়, কিন্তু সে ইতানকে কিছুতেই দেয় না। তখন জুন এসে চ্যানকে লাথি মেরে চুপ করিয়ে দেয়, আর হাত থেকে লেটারটা নিয়ে বলে এটা কি, এটার মানে কি? চ্যান তখন বলে তুমি কি পড়তে পারো না, তুমি তো ইতানকে লাভ লেটার লিখেছ। জুন তখন চ্যানকে হুমকি ধামকি দিয়ে চুপ করায়, আর তাদের এই চিঠির ব্যাপারটা টিচারও জেনে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় জুন একটি ব্রিজের সামনে দাঁড়িয়ে ইতাংয়ের চিঠিটা পড়ছে। অন্যদিকে ইতাং তখন তার বাবার সাথে বাড়ি ফিরেছে, কারণ এই ব্যাপারের জন্য তার বাবাকেও স্কুলে ডাকা হয়েছিল। ইতানের বাবা একজন জোয়ারি, আর সে সবসময় এই কাজে টাকা নষ্ট করে ফেলে। ওদিকে রাতে যখন জুন বাড়ি আসে তখন সে আবারও ইতানের চিঠিটা পড়তে থাকে। বাইরে তখন আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল, আর তখন ইতানের বাবা তাকে জোর করে জিম্বি করেছে, মারধর করছে, বলছে তোমার এই চিঠিটা আসলে কে লিখেছিল, তোমাদের দুজনের মধ্যে কি শারীরিক সম্পর্ক হয়েছে? ইতান তার বাবাকে বারবার বলছে আমাদের মধ্যে কিচ্ছু নেই, আমি ওকে চিনিও না। কিন্তু তার বাবার তার কথায় বিশ্বাস হয় না, সে ইতানকে মারতে থাকে। আর এরপর ইতানের বাবা তাকে টাকা নিয়ে জিজ্ঞাসা করে তোমার যে পার্ট টাইম কাজ আছে তাতে তো তুমি টাকা জমাও, তুমি কি এই টাকাগুলো ওই ছেলেকে দিয়েছ? ইতান তখন বলে আমার কাছে কোনো টাকা নেই। তখন ইতানের বাবা ওর থেকে ওর ব্যাগ কেড়ে নেয়, আর ইতানের স্কুলের ক্লাস ফাউন্ডের টাকাগুলো সে জোর করে নিয়ে নেয়। আর এরপর সে বাড়ি থেকে বের হতে নেয়। তখন ইতান একটা টুল তুলে নিয়ে নিজের বাবার দিকে তাক করে বলে আমার টাকা এখানে রেখে দাও, নয়তো আমি তোমাকে মারতে বাধ্য হব। ইতানের বাবা তখন বলে তোমার এত সাহস থাকলে তুমি আমাকে মেরে দেখাও। ইতান তখন তার বাবাকে মারতে এগিয়ে যায়, কিন্তু তার বাবা তাকে মাটিতে ফেলে দেয়। ইতানের বাবা ইতানকে তার মাকে নিয়েও গালি দেয়, বলে তুমি তোমার মায়ের মতোই হয়েছ। আর এরপর ইতানের বাবা তাকে আবারও তুলে বলে তুমি তো তোমার জীবনে সফল হতে চাও তাই না, কিন্তু ইউনিভার্সিটিতে কেউ তোমায় একসেপ্টই করবে না, তাই ভালো হবে তুমি একটি ধনী ছেলেকে বিয়ে করে ফেলো, তাহলে আমাদের দুজনের জীবনই সেটেলড হয়ে যাবে। এই বলেই ওর বাবা এখান থেকে চলে যায়। রাতের বেলা ইতাং তখন তার দাদির নামে একটি চিঠি লিখে, যেখানে সে এটাও বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। আর এরপর ইতাং তার মাকে মনে করে কেঁদে ওঠে। আর একটু পর একটি ছুরি হাতে ইতাং তার বাড়ি থেকে বের হয়। চিঠিটা সেই মেল বক্সে ফেলে তার বাবা যেখানে আছে অর্থাৎ জুয়া খেলার কোর্টে যায়। অন্যদিকে জুন তখন ইতাংয়ের বাড়িতে পৌঁছায়, আর সেখানে জুন দেখতে পায় বাড়ির সবকিছু এলোমেলো। জুন তখন খুবই চিন্তায় পড়ে যায় এবং দ্রুত সে জুনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইতাং তখন তার বাবার জুয়ার আস্তানায় পৌঁছায়, আর হাতে ধরা ছুরিটা নিয়ে তার বাবার দিকে এগোতে থাকে। ঠিক তখনই জুন এসে ইতাংকে ভালো মতো ধরে ওকে থামিয়ে নেয়, কিন্তু ইতাং তখনও তার বাবার পিছু ছোটে। আর জুন ইতাংকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইতান জুনের কোনো কথাই শোনে না। এরপর ইতাং প্রচন্ড রাগে ফেটে পড়ে,
এবং বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তার জন্য কি আমি তোমাকে ধন্যবাদ জানাবো? ইতাং আবারও চিৎকার করে বলে আমি আমার জীবনে এতটাই ক্লান্ত হয়ে গেছি, আর যতটুকু শান্তি বাকি আছে সেটাও আমার বাবা আমার থেকে কেড়ে নিচ্ছে। আমি এভাবে আর বেঁচে থাকতে চাই না, এর থেকে আমার মরে যাওয়া ভালো। কিন্তু জুন তখন ওকে থামায় এবং ভালো মতো বোঝাই, বলে তুমি যদি মরতে চাও তাহলে মরতে পারো, কিন্তু তোমার মরার কারণ তোমার বাবা হওয়াটা উচিত নয়। তখন ইতাং আবারও রেগে গিয়ে বলে তুমি কোন অধিকারে আমাকে এসব বলছো? তুমি আমার কে হও? তখন জুন ইতাংয়ের সামনে এসে বলে তুমি যদি এখন তোমার বাবাকে মারো তাহলে সে এক ধাক্কায় মারা যাবে, কিন্তু তুমি সারা জীবনের জন্য জেলে যাবে, আর এভাবেই তুমি তোমার পুরোটা জীবন নষ্ট করে ফেলবে। এর পরের দৃশ্যে দেখানো হয় ইতাং মেল বক্সের কাছে নদীর ধারে চুপচাপ বসে থাকে, আর তখন সেখানে জুনও এসে পৌঁছায়। আর তারপর সে ইতাংকে আবারও বলে এখন বাড়ি যাওয়া উচিত, অনেকটা দেরি হয়ে গেছে, আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেব। কিন্তু তখনও ইতাং চুপ করে থাকে। জুন এসে ওর পাশে বসে আর ওর সাথে কথা বলতে শুরু করে, জিজ্ঞাসা করে তোমার বাবার সাথে এমন আচরণের কারণ কি? ইতাং শান্ত কণ্ঠে বলে আমাদের ক্লাস ফান্ডের টাকা সে আমার ব্যাগ থেকে চুরি করে নিয়েছে, আর আমি কোনোভাবেই সেই টাকা রিপে করতে পারবো না। তখন জুন বলে তুমি মিস শিনকে নিয়ে চিন্তা করো না, আমি তাকে বলবো আমি তোমার ব্যাগ থেকে টাকা চুরি করেছি, তাহলে আর কিছু হবে না। আর এরপর ওরা দুজনে বাড়ির দিকে ফিরতে থাকে। কিন্তু যখন ইতাং বাড়ির ভিতরে ঢুকে জুন তখন সিগারেট দেখতে পায়, আর তৎক্ষণাৎ সে বুঝে যায় এখানে ঋণদাতারা এসে বসে আছে আর তারা টাকা ফেরতের জন্য সবকিছু করতে পারে। তাই জুন তখন ইতাংকে বলে তোমার এখানে থাকা নিরাপদ নয়। এই বলেই সে ইতাংকে কিছু না বলার সুযোগ দিয়ে ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর কিছু দূর আসতেই ওরা ঋণদাতাকে দেখতে পায়। ওদের দেখে ইতান এবং জুন দুজনেই দৌড়ে পালাতে শুরু করে। আর এরপর জুন ইতাংকে একটা জায়গায় লুকিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। ওই লোকগুলোও তখন জুনের পেছনে পড়ে যায়। আর কিছুক্ষণ পর জুন আহত অবস্থায় ফিরে আসে আর লিনকেও সেই জায়গা থেকে বের করে। আর এরপর বলে তোমার কাছে কি কোনো জায়গা আছে যেখানে তুমি গিয়ে থাকতে পারবে? ইতাং তখন কিছুই বলে না। আর যা দেখে জুন ওকে ওর বাড়িতে নিয়ে আসে। জুনের বাড়িতে এসে ইতাং চুপচাপ বসে থাকে। আর ইতানকে চুপচাপ বসে থাকতে দেখে জুন ওর পাশে এসে বসে আর ওর হাতের জখম দেখে জিজ্ঞাসা করে তোমার বাবা কি তোমাকে প্রতিদিন এরকম মারে? ইতান তখন বলে যখন কোনো বাবা তার মেয়েকে সঠিক পথ দেখায় তখন কোনো প্রতিবেশী এসে তাকে কোনো বাধা দেয় না, কিছু হলেও কেউ এগিয়ে আসে না, কারণ এটা একটা ফ্যামিলি ম্যাটার্স। এই বলেই ইতান জুনের বাড়ি থেকে বের হতে চাই, কিন্তু জুন তখন বলে তোমার এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানেই থাকো, আমি বাইরে যাচ্ছি। এটা বলেই জুন বাইরে চলে যায় এবং দোকান থেকে কিছু বান্স আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে সে ইতাংকে এসব দেয় আর বলে তুমি এখানে আরাম করে থাকতে পারো, আমি আজ রাতে এখানে আসবো না। ইতান পুরোটা রাত সেভাবেই বসে থাকে। আর পরের দিন সকালবেলা জুন যখন তার বাড়িতে আসে তখন ইতাংকে সে কোথাও খুঁজে পায় না। আর তারপর সে প্রস্তুত হয়ে স্কুলে চলে যায় আর সেখানেও সে ইতানকে দেখতে পায় না। আর এর জন্য জুনের মন খারাপ হয়। সে চুপচাপ গিয়ে ওর বেঞ্চে বসে পড়ে। আর কিছুক্ষণ পর ইতাং আসে, টিচারের কাছে গিয়ে নিজের হাজিরা করায়। এদিকে ক্লাসের সব স্টুডেন্টরা তখন ইতাং এবং তার বাবার মধ্যে হওয়া ঝগড়া নিয়ে আলোচনা করছিল। আর তাদের আলোচনা জুনের কানে পৌঁছালেই সে তৎক্ষণাৎ উঠে এসে তাদের সাথে ঝগড়া করতে শুরু করে। আর ঠিক সে সময় ইতাংও ক্লাসে এসে পড়ে। সবাই ইতাংকে দেখে ভয়ে নিজের নিজের সিটে বসে পড়ে। ইতানও তখন একবার জুনের দিকে তাকিয়ে নিজের সিটে বসে পড়ে। তখন ইতানের এক ক্লাসমেট আসে আর বলে তোমার বাবা টিচারের সাথে দেখা করতে এসেছে। আর এটা শুনেই ইতাং তাড়াতাড়ি উঠে পড়ে আর টিচার্স রুমের দিকে এগিয়ে যায়। জুনও সবকিছু শুনে ইতানের পেছন পেছন চলে যায়। ইতানের বাবা তখন স্কুলে এসে ইতানের ব্যাপারে সবকিছু বলে, যে ইতান তার উপর মামলা করার চেষ্টা করেছে, কিন্তু নিজে কি করেছে সে ব্যাপারে কিছুই বলে না। আর হঠাৎ করেই ইতান সেখানে আসতেই তার বাবা তাকে বলে কাল রাতে কি তুমি ওই ছেলেটার সাথে ছিলে? আর এটা শুনে ইতান খুবই রেগে যায় এবং তার বাবাকে মারার জন্য তেড়ে আসে। কিন্তু ইতান কিছু করার আগেই সেখানে জুন চলে আসে এবং ইতানের বাবাকে পাঞ্চ করতে শুরু করে। পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যায়। আর এরপর টিচার এসে জুনকে বোঝানোর চেষ্টা করে। সে বলে তুমি এসব ঝামেলা থেকে দূরে থাকো, আমি ইতানকে পড়াই। আর গত 10 বছরেও ইতান কখনো এমন কাজ করেনি, কিন্তু আজকে যা হলো তাতে আমার মনে হচ্ছে ইতান এসব ঘটনায় তোমার কারণেই জড়িয়ে পড়েছে। আর এরপর টিচার শিন আরো রেগে যান। জুন তখন বলে ঠিক আছে, আমি আজই এই স্কুল ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, ইতান কোনো ভুল করেনি। এই বলেই সে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পর সেই টিচারের কাছে ইতান আসে আর বলে এসবের মধ্যে জুনের কোনো হাত নেই, সে কোনো দোষ করেনি, ওকে বিনা কারণে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু শিন তখন ইতানের কোনো কথাই মানে না,
শুধু বলে, যদি তোমরা দুজন আবার ওই স্কুলের রুলসের বিরুদ্ধে যাও তাহলে তোমাদের দুজনকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। সাসপেন্ডের কথা শুনে ইতান তৎক্ষণাৎ স্কুল থেকে বেরিয়ে পড়ে। স্কুলের পর সে পার্ট টাইম জব করতে যায়, আর তখন সেখানে জুন এসে পড়ে। আর এরপর দুজনেই নদীর ধারে এসে গল্প করতে থাকে। জুন ইতানের জন্য তার দাদির হাতের তৈরি স্যুপ নিয়ে আসে। আর কিছুক্ষণ পর ইতান তার পকেট থেকে কিছু টাকা বের করে জুনের দিকে এগিয়ে দেয় আর বলে, তুমি তো ক্লাস ফাউন্ডের টাকা নিজেই দিয়েছিলে, এখন এতটুকু রাখো, বাকিটা আমি কিস্তির মাধ্যমে পরিশোধ করে দেব। কিন্তু জুন তখন সে টাকা নেয় না। তাই ইতান তখন বলে, যদি তুমি এই টাকাটা না নাও তাহলে আমরা আর কখনো কথা বলবো না। জুন ইতানের কথা শুনে হেসে টাকাটা নিয়ে নেয়। আর এরপর জুন নিজের পকেট থেকে টাকা বের করে ইতানকে দেয় আর বলে, এইটা নাও, এইটা তোমার দাদির টাকা যেটা আমরা সেদিন লুট করেছিলাম, আর এখন এই টাকা আমি তোমাকে ফেরত দিচ্ছি। ইতান টাকাটা নিতে চায় না, কিন্তু জুন বলে, তুমি যদি টাকাটা না নাও তাহলে আমরা কখনো কথা বলবো না। এরপর ইতান টাকাটা নেয়। এরপর জুন একটা কাগজে নিজের নাম্বার লিখে দেয় আর সেখানে বলে, যদি তোমার ভবিষ্যতে কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করে ডেকে নিতে পারো। আর এরপর ওরা দুজনেই স্যুপ খেতে থাকে। এরপর দৃশ্য চলে যায় বর্তমানে, অর্থাৎ 2026 সালে। জুনের মেয়ে তখন তার বাবার লেখা চিঠিতে ইতানের নাম দেখতে পায় এবং তাকে খুঁজতে সে এখন মেউন টাউনে চলে এসেছে। আর তারপর সে একটি পুলিশ স্টেশনে যায়, জিজ্ঞাসা করে ইতানের সম্পর্কে, কিন্তু পুলিশ অফিসার তাকে কিছুই বলে না। তাই নিয়ান তখন হতাশ হয়ে বাইরে চলে আসে। আর কিছুক্ষণ পর সেখানে আরেকটি ছেলে আসে, রিপোর্ট করে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ অফিসার তাকে জানায়, কিছুক্ষণ আগে একটি মেয়ে এসেছিল যে তোমার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। এটা শুনে সেন প্রচন্ড অবাক হয় আর দ্রুত বাইরে আসে। আর বাইরে এসেই সেন নিয়ানকে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে, তোমার এখানে আসার কারণ কি, আর আমার মায়ের সাথে তোমার কি সম্পর্ক, তুমি আমার মাকে কেন খুঁজছো? তখন নিয়ান বলে, আমি তোমার মায়ের সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলতে চাই, তুমি কি তোমার মায়ের সাথে আমাকে পরিচয় করে দিতে পারবে? সেন তখন মনে করে তার মায়ের হারিয়ে যাওয়ার পেছনে এই মেয়েটার হাত আছে, তাই সে নিয়ানকে জোর করে আবার পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিন্তু পুলিশ অফিসার সবকিছু সামলে নিয়ে বলে, সে এখানে এসেছে তার বাবার লেখা একটা চিঠির কারণে, আর সেই চিঠিতে তোমার মায়ের নাম লেখা ছিল। নিয়ান তখন বলে, আমার বাবা হারিয়ে গেছে, আর এটা নিয়ে আমি অনেক আগেই রিপোর্ট লিখেছিলাম। তখন সেখানে আরেকটা পুলিশ অফিসার আসে এবং বলে, মেয়েটা আগেই রিপোর্ট করিয়েছিল। তখন নিয়ান সেনকে চিৎকার করে বলে, শুনলে তো, এখন বুঝলে আমি তোমাকে কোনো মিথ্যা বলিনি, আমার বাবাও অনেকদিন ধরে হারিয়ে গেছে, আমি তাকে খুঁজতেই এখানে এসেছি। এরপর পুলিশ অফিসার সেনকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সেন বলে, আমি আমার কোনো আত্মীয়কে চিনি না, অনেক বছর ধরেই আমি আমার বাবার সাথে বাইরে ছিলাম। এরপর সেন এবং নিয়ান দুজনে খাবার খেতে যায়। আর এরপর সেখান থেকে বের হয়ে নিয়ান তাকে বলে, আমি কি তোমার মায়ের বাড়িটা দেখতে পারি? তখন সেন রাজি হয় এবং দুজনেই ইতানের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে কোনো সূত্র খুঁজতে থাকে। এরপর গল্প আবারও চলে যায় 1991 সালে। ইতান তখন পার্ট টাইম জব করছিল। তখন সেখানে একটি ছোট্ট মেয়ে এসে বলে, আমি কি এই মেল বক্সে লেটার কার্ড রাখতে পারবো? তখন ইতান হাসতে হাসতে হ্যাঁ বলে। আর তখন ইতানের মনে পড়ে যে রাতে সে তার বাবাকে মারতে গিয়েছিল, সে রাতে এই মেল বক্সে একটি চিঠি ফেলেছিল। আর এটা ভাবতেই সে তাড়াতাড়ি বাইরে এসে চিঠিটা খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে বাকি চিঠিগুলো থাকলেও তার চিঠি থাকে না। অন্যদিকে জুনের লিডারের ওপরের লিডার তাদের মারধর করছিল। এদিকে চিঠি খুঁজে না পেয়ে ইতাংয়ের খুবই মন খারাপ হয়। এরপর সে দোকানের মালিকের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, আপনি কি মেল বক্স থেকে কোনো চিঠি বের করেছিলেন? কিন্তু মালিক তাকে না বলে। আর কিছুক্ষণ পর ইতান দোকান থেকে বের হয়ে পাবলিক টেলিফোনের কাছে যায় এবং জুনকে কল করতে থাকে। অন্যদিকে জুন তখনও মার খাচ্ছিল, আর বাবার লোকজন তখন টেলিফোন বাজতে দেখে রেগে গিয়ে তার টেবিল থেকে ফেলে দেয়। ইতান তখনও জুনকে কল করছিল, কিন্তু তখনই সেখানে তার বাবা চলে আসে আর চিরকুটটা নিয়ে বলে, তুমি জুনকে কল করছো? ইতান তখন খুবই চিন্তায় পড়ে যায়। আর তারপর তার বাবা তাকে দোকান থেকে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি চলে আসে। আর বাড়ি এসেই ইতানের বাবা রেগে গিয়ে ইতানকে গালি দিয়ে মারধর করতে শুরু করে। আর সন্ধ্যার পর ইতান জুনের বাড়িতে যায়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। সে বারবার করে জিজ্ঞাসা করে, তুমি কি বাড়িতে আছো? কিন্তু জুন তখন জখম অবস্থায় সিঁড়ি বেয়ে উঠছিল। আর তখন জুন ইতানের আওয়াজ শুনতে পায়। আর ইতানকে এই রাতের বেলা দেখে জুন খুবই অবাক হয়, তাই সে ইতানকে ডাক দেয়। ইতান তৎক্ষণাৎ জুনের কাছে চলে আসে আর জুনের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু জুন তখন বলে, তুমি এখানে কি করছো? তখন ইতান বলে, তোমার দরজায় আমি রক্ত দেখেছি, তাই আমার তোমার জন্য টেনশন হচ্ছিল। ইতানের কথা শুনে জুন হাসতে শুরু করে
আর বলে আমার কিছু হয়নি, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, আমি শুধু কিছু জিনিস আনতে গিয়েছিলাম। ইতান আবার জিজ্ঞাসা করে তোমার এই চোটগুলো কিভাবে লেগেছে। জুনের পা তখন ইতানের নজরে পড়ে, যেখানে অনেক ক্ষত ছিল আর রক্ত ঝরছিল। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ইতান নিজের হাতে জুনের ক্ষতগুলোতে মলম লাগাচ্ছিল। তখন জুন তাকে একধানে দেখতে ব্যস্ত ছিল, কিন্তু যখনই ইতান তার প্লাস্টার বাঁধতে শুরু করছিল তখন জুন ইতানের হাত দেখে বলে ইবো কি তোমাকে আবারও মেরেছে? ইবো হলো ইতানের বাবার নাম, কিন্তু ইতান তখন কোনো কথা বলে না। জুন আবারও বলে তুমি কি কোথাও বিপদে পড়েছিলে? তখন ইতান উল্টো প্রশ্ন করে তোমার এই অবস্থা হয়েছে কি করে? তুমি কি আবারও ফাইট করেছ? তখন জুন বলে এটা কোনো ব্যাপার না, বন্ধু বান্ধবের সাথেই একটু ঝগড়া হয়েছিল। ইতান তখন জিজ্ঞাসা করে তুমি কি আর স্কুলে ফিরবে না? জুন বলে আমি অবশ্যই স্কুলে আসবো, আর আমাকে তুমি ক্ষমা করে দিও। এটা শুনে ইতান চুপ হয়ে যায় আর জুনের দিকে তাকিয়ে থাকে। জুন তখন আবারও জিজ্ঞাসা করে তোমার বাবা কেন তোমাকে মেরেছে? কিন্তু ইতান তখন জুনের কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলে তোমার এখন সাবধানে থাকতে হবে, যেন ক্ষতগুলোতে সংক্রামক না লাগে। আর এটা বলেই ইতান বাইরে চলে যায়। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জুন ইতানের বাবার জুয়ার আস্তানে এসেছে, আর পাশে থেকে টুল তুলে নিয়ে ইতানের বাবার পাশেই বসে আর তাকে বলে আজ তুমি জুয়া খেলে যেটা জিতেছ সেটা আমি নিয়ে যাচ্ছি, তোমার ঋণের টাকা এভাবেই পরিশোধ হয়ে যাবে। আর তুমি কি জানো, বাও তোমাকে খুঁজছে। ইতানের বাবা অর্থাৎ ইবো বলে আমি খুবই লজ্জিত, আমার তোমার সাথে ওরকম আচরণ করা উচিত ছিল না। কিন্তু জুন তাকে এবার সাবধান করে দিয়ে বলে ভবিষ্যতে যদি তুমি কোনো ব্যাপারে ইতানের গায়ে হাত তোলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, ওর ওপর যদি কোনো খারাপ নজরও পড়ে তাহলে সেটা আমি দেখে নেব। এই বলেই জুন সেখান থেকে চলে যায়। আর জুন যেতেই সেখানে ঋণদাতারা চলে আসে আর ইতানের বাবাকে ধরে ফেলে। পরের দিন সকালে ইতান স্কুলের জন্য বের হয়। ঠিক সে সময় জুন তার সামনে এসে দাঁড়ায় আর জ্যাকেটের ভেতর থেকে দুটো বান্স বের করে। এদিকে ইতান তৎক্ষণাৎ ওর মাথার উপর ছাতা ধরে। জুন বলে এগুলো নাও, এগুলো এখনো গরম আছে। তখন ইতান বলে আমি স্ট্রিম বান্স খাই না, আর তুমি এই বৃষ্টির ভিতর বাইরে কেন বেরিয়েছ? জুন তখন ওর পকেট থেকে আরেকটা ওষুধ বের করে আর ইতানকে দিয়ে বলে এটা তোমার জখমে লাগিয়ে নিও। তারপর আবারও বলে তুমি কি কাল আমাকে কল করেছিলে? আমি ধরতে পারিনি, ব্যস্ত ছিলাম, কিন্তু এরপর থেকে এমনটা আর হবে না, যখনই তোমার আমাকে দরকার হবে আমি সেখানেই থাকবো। ইতান তখন কোনো কথা বলে না। জুন তখন আবারও বলে তুমি এখন আমাকে বলবে কাল কি হয়েছিল আর কি কারণে তোমার বাবা তোমার গায়ে হাত তুলেছিল। ইতান তখন বলে আমি এখন যা বলবো এটা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। জুন তখন রাজি হয়। ইতান তখন জুনকে সেই চিঠির ব্যাপারে বলে যে তার চিঠি তার মেল বক্স থেকে হারিয়ে গেছে। জুন বলে তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি এখন স্কুলে যাও, আর স্কুল থেকে ফিরে আমরা দুজনে মিলে এই ব্যাপারটা সমাধান করব। রাতের বেলা ইতান জুনের সাথে মেল বক্সে আরেকটা চিঠি দেয় আর সেখানে ইতানের নাম লেখা থাকে। মেল বক্সের পাশে ওরা পাহারাদারি করে যেন জানতে পারে কে চিঠিগুলো সরায়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেখানে কেউ আসে না। এদিকে ইতানের তখন ঘুম পাচ্ছিল, সে জুনের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর চোখ খুলে বলে এভাবে আমাদের আর অপেক্ষা করা উচিত নয়, যদি বৃষ্টি আসে তাহলে আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়ব, আর সেটা মোটেও ভালো হবে না। জুন তখন তা মানতে রাজি হয় না, কিন্তু ইতান তখন জেদ ধরে বসে। আর এরপর ওরা দুজনেই বাড়ি চলে যায়। আর পরের দিন সকালবেলা ইতান জুনের জন্য বান্স নিয়ে আসে আর সেটা জুনকে দিয়ে ও স্কুলে চলে যায়। তখন জুন ইতানকে বলে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি স্কুল থেকে দ্রুত ফিরে এসো। ইতান ও জুনকে হাসি মুখে বিদায় দেয়। আর এরপর ওরা দুজনেই মেল বক্স চেক করে, কিন্তু সেখানে ইতানের লেখা লেটারটা ছিল, সেটা কেউ তোলেনি। আর এরপর ওরা দুজনের দোকানের মধ্যে আসে। তখন জুন ইতানকে একটা ব্রেড দেয় আর বলে তুমি তো স্টিম বান পছন্দ করো না, তাই এবার তোমার জন্য মিষ্টি ব্রেড নিয়ে এসেছি। ইতান এই ব্রেডটা দেখে খুবই খুশি হয়। জুন জিজ্ঞাসা করে এই ব্রেডটা মজার না? ইতান হাসি মুখে সম্মতি জানায়। জুন বলে আমি দোকানে দেখেছি লোকজন তাদের বাচ্চাদের জন্য এই ব্রেডটা নিয়ে যায়। ইতান বলে তুমি এটা কখনো ট্রাই করনি? তখন জুন ইতস্তর করতে করতে বলে আমি করেছি তো, আর এটা খুবই মজার। জুন যে মিথ্যে কথা বলছে ইতান তা বুঝতে পারে, তাই সে ব্রেডটা অর্ধেক করে জুনকে দেয়। আর কিছুক্ষণ পর ওরা মেল বক্স পাহারা দেওয়ার জন্য আবারও বাইরে আসে। ইতানের তখন খুবই ঠান্ডা লাগছিল, আর এটা দেখে জুন ওর জ্যাকেট খুলে ওকে পরিয়ে দেয়। ওরা দুজনে সেখানে বসে অনেক গল্প করে। আর ওদিকে বর্তমানে অর্থাৎ 2026 সালে ইতানের ছেলে এবং জুনের মেয়ে একটা জায়গায় চলে আসে, সেখানে সে সিকিউরিটি গার্ডটাও থাকে। ওরা তিনজন মিলে মেল বক্সের পাশে দাঁড়িয়েছিল। আর এই জায়গা থেকেই নিয়ান তার বাবাকে হারিয়ে ফেলেছিল। নিয়ান এবং সেন একে অপরের সাথে ঝগড়া করছিল। আর ঠিক তখনই সেখানে কমলা রঙের একটি বিড়াল আসে, যেটা দেখে সিকিউরিটি গার্ড বুঝে যায়
কারণ এই একই রকমের বিড়ালটা এর আগেও এসেছিল, আর তখন নিয়ানের বাবা অদৃশ্য হয়ে গিয়েছিল। গার্ড তখন তৎক্ষণাৎ মেল বক্সের ভেতর একটা লেটার ফেলে দেয়, কারণ বিড়ালটা মেল বক্সের ওপরেই বসেছিল। আর এদিকে ইতান এবং জুন বাড়ি ফিরছিল। ঠিক সে সময় বিড়ালের একটা আওয়াজ পায়, যা দেখে ওরা দুজনেই পেছন ফিরে তাকায়। আর তখন মেল বক্স থেকে অদ্ভুত একটা আওয়াজ হয়, যা শুনে ওরা দুজনেই ভয়ে ভয়ে মেল বক্সের কাছে আসে। আর মেল বক্সটা খুললেই ওরা সেখান থেকে একটি লেটার পায়, যেটা ২৬ সালে সেই গার্ডটা ফেলেছিল, অর্থাৎ নিয়ান এবং সেনের লেখা লেটার। আর এই লেটার দেখে সেন এবং ইতান দুজনেই অবাক হয়ে যায়, কারণ মেল বক্সের ভেতরে কোনো কিছুই ছিল না। তাহলে এই লেটারটা কোথা থেকে আসলো? ইতান তখন জুনকে বলে, তুমি দেখেছো? আমি তো তখন মেল বক্সটা বন্ধ করে রেখেছিলাম, আর এর ভেতরে কিছুই ছিল না। জুন বলে, আমিও ঠিক বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। অন্যদিকে গার্ড তখন মেল বক্স চেক করে। সেনও তখন মেল বক্স দেখে, কিন্তু সেখানে ভেতরে কিছুই ছিল না, যা দেখে ওরা সবাই আবারও অবাক হয়, কারণ ওরা সবাই একটু আগে চিঠি দিয়েছিল, আর সেই চিঠিটা এখন ইতান এবং জুন পেয়েছে। অন্যদিকে ইতান এবং জুন সে চিঠিটা পড়ে। ইতান বলে, আমাদের এই চিঠির জবাব দিতে হবে। যিনি এটা পাঠিয়েছেন তারা বুঝবে আমরা কি চাইছি, আর এটা কোথা থেকে এসেছে আমরা সেটাও বুঝতে পারবো। এদিকে সেন তখন নিয়ানের বাড়িতে আসে। নিয়ান ওকে বলে, এই বাড়িতে আমি আর আমার বাবা থাকতাম, কিন্তু কিছুদিন ধরেই আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। তখন সেন নিয়ানের কথা বিশ্বাস করে এবং দুজনেই কথা বলতে শুরু করে যে আসলে তাদের বাবা মা তাদের একে অপরকে কিভাবে চিনত। আর এখানে ওরা দুজনে ঠিক করে ওরা আবারও চিঠি লিখবে এবং জিজ্ঞাসা করবে তারা কি আমাদের মা বাবা। তখন সেন বলে, ঠিক আছে, আর এবারের চিঠিটা আমি লিখব। ওদিকে ইতান এবং জুন ভাবছিল ওরা দুজনে চিঠিতে কি লিখবে। তখন জুন বলে, আমি তাকে জিজ্ঞাসা করব কেন সে আমার নাম করে তোমাকে লাভ লেটার পাঠিয়েছে। আর এভাবেই ওরা দুজনে একটা লেটার লিখে ফেলে এবং সেই মেল বক্সে ফেলে দেয়। অন্যদিকে সেন এবং নিয়ানও মেল বক্সের কাছে আসে এবং সবাই ১২টা বাজার অপেক্ষা করে। ওদিকে ইতান এবং জুনও ১২টা বাজার অপেক্ষা করছিল। আর ঠিক ১২টা বাজার সাথেই ওরা দুজনেই লেটারগুলো মেল বক্সে ফেলে দেয়। আর এরপর মেল বক্সের ঢাকনা খুলে দেখে সেখানে থাকা লেটারগুলো গায়েব হয়ে গেছে। আর এটা দেখে ওরা বুঝে যায় ঠিক ১২টা বাজতেই চিঠিগুলো হারিয়ে যায়। ওদিকে সেন এবং নিয়ান তখন ঝগড়া করছিল যে কেন সেন মেল বক্সের মধ্যে ক্যামেরা রাখবে। সেন তখন কিছু না বলে মেল বক্সটা খুলে ফেলে, কিন্তু তাদের লেখা চিঠি সেখানেই ছিল। সেন তার চিঠি এবং তার ফোন বের করে নিয়ে আসে, কারণ সেন এখানে ফোন রেখেছিল রেকর্ড করার জন্য। কিন্তু সেখানে সেন আরেকটা নতুন চিঠি দেখতে পায়, আর এটা সেই চিঠি যেটা ইতান এবং জুন লিখেছিল। আর এই লেটারটা দেখে সেন প্রচন্ড অবাক হয়ে যায় এবং লেটারটা বের করে পড়তে শুরু করে। ওরা লেটারটা খুলে দেখে সেখানে ১৯৯১ সাল লেখা, যা দেখে ওরা সবাই হতবাক হয়ে যায়, কারণ এখন তো ২০২৬ চলছে। আর ১৯৯১ চিঠি, যেটা তাদের বাবা মার সময়ের, কিন্তু এই চিঠি তাদের হাতে কিভাবে আসলো। সেন প্রচন্ড অবাক হয়ে পাশের বেঞ্চে বসে পড়ে আর ভাবতে থাকে এই মেল বক্সটা কোনো জাদুকরি, যেটা বিভিন্ন বছরের মেল বক্সগুলোকে একসাথে জুড়ে দিচ্ছে। অন্যদিকে পরের দিন ইতান এবং জুন মেল বক্স চেক করছিল যে তাদের কাছে কোনো রিপ্লাই এসেছে কিনা, কিন্তু তখন সেখানে কোনো লেটারই থাকে না। আর এরপর ওরা দুজনে হেসে হেসে গল্প করতে থাকে। জুন তখন ইতানকে বলে, আমি আজ টিচারের সাথে দেখা করব। আর এটা শুনে ইতান খুবই খুশি হয়। আর জুন বলে, আজ রাতে আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব, আমাদের আবারও শীঘ্রই দেখা হবে। আর এরপর ইতান স্কুলে চলে যায়। জুনও স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ সে টিচারের সাথে কথা বলতে চায়। ওদিকে রাত ১২টা বাজার আগে সবাই মেল বক্সের কাছে এসে দাঁড়ায়। সেন তখন ১২টা বাজার অপেক্ষা করছিল, আর ১২টা বাজার সাথে সেন একটা লেটার মেল বক্সের ভেতরে ফেলে দেয়। এদিকে ইতান তখন দোকানে বসেছিল, আজ তার সাথে জুন নেই। আর ১২টা বাজার সাথে সাথেই ইতান মেল বক্সের দিকে তাকায় এবং সেখান থেকে একটা বিড়ালের আওয়াজ পায়, যা শুনে ইতান দোকান থেকে বেরিয়ে মেল বক্সের কাছে আসে এবং সেখান থেকে একটা রিপ্লাই লেটার পায়। অন্যদিকে জুন তখন তার লিডারের সাথে কাজ করছিল, আর সেখানে জুন হঠাৎ করেই ইতানকে দেখতে পায়। আর ইতানকে দেখেই জুন বেরিয়ে আসে। ইতান জুনকে বলে, আমরা যে লেটার পাঠিয়েছিলাম তারা সেই লেটারের রিপ্লাই করেছে। জুন ইতানকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা পড়েছ? ইতান বলে, আমি এখনো পড়িনি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এরপর জুন ও লিডারকে বলে, আমার আসতে দেরি হবে। আর কিছুক্ষণ পর ওরা দুজনে বসে ওই লেটারটা পড়ে। সেখানে নাম লেখা ছিল সেন নিয়ন, আর সেখানে আরো লেখা ছিল, আমি তোমার লেটার পেয়েছি এবং আমাদের সাথেও একই ঘটনা ঘটছে। আমরা লেটার লেখার পর একটা মেল বক্সে ফেলে দেই, আর আমাদের লেটারগুলো ঠিক 12টার সময় গায়েব হয়ে যায়। আর আমরা এই লেটারটা 2026 12 নভেম্বর থেকে লিখছি, কিন্তু তোমাদের লেটারে ছিল 1991 13 সেপ্টেম্বর। আর আমরা শুনেছি 1991 সালের 23 সেপ্টেম্বরে মেওয়ান টাউনে একটা বড় বন্যা হবে। আর এই লেখাটা পড়ে জুন এবং ইতান দুজনেই অবাক হয়,
আর এই মেল বক্সের সত্যটা হলো ওরা এখানে যে লেটারটাই লেখে সেটা ভবিষ্যতে চলে যায়। ইতান অবাক হয়ে জুনকে বলে, এই মেল বক্সের আসল ব্যাপারটাই এটা। আমরা এখন যা কিছু লিখছি তা ভবিষ্যৎ থেকে আমাদের কাছে আসছে। আর এরপর দুজনে হিসাব করে দেখে 1991 থেকে 2026-এর মধ্যে 35 বছরের ডিফারেন্স আছে। অর্থাৎ এই চিঠিগুলো ভবিষ্যৎ থেকেই আসছে। ইতান আবারও বলে, এর মানে এই মেল বক্সটা আমাদের ভবিষ্যতের সাথে কানেক্ট করছে। জুন বলে, আমাদের 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ এখানে 13 তারিখ। ওরা বলেছে 23 তারিখে এখানে খুব বৃষ্টি হবে। আর এখন আমাদের দেখার বিষয় তার কথা সত্যি হয় কিনা। এরপর ওরা দুজনে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর জুন আসে ইতানের বাড়িতে। ইতান জুনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? জুন তখন ইতানকে 2টা লেটার দেখায় আর বলে, তোমার জন্য যে লাভ লেটার এসেছিল আমি সেটা লিখিনি, কিন্তু আজ সেই লেটার দেখে আমি এটা লিখেছি নিজের হাতে। আর তারপর এই 2টা লেটারের হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখেছি, আর দুটোই হুবহু আমার লেখার মতো। ইতান তখন 2টা লেটারই মিলিয়ে দেখছিল। জুন তখন আবারও বলে, যদি এটা সত্যি লাভ লেটার হয় এর মানে আমি তোমাকে এটা ভবিষ্যৎ থেকে পাঠিয়েছি। কিন্তু আমার কথা হলো, আমি যদি ভবিষ্যৎ থেকে এই লাভ লেটারটা পাঠিয়ে থাকি তাহলে সেটা তোমার কাছেই কেন? অন্যদিকে আমরা বৃদ্ধ জুনকে দেখতে পাই, যে এখন সমুদ্রবর্তী এলাকায় ছিল। অন্যদিকে ইতান এবং জুন এসব নিয়ে আলোচনা করছিল। জুন বলছিল, 2026 সালে তো আমি 50-এর কোঠায় পৌঁছাবো, কিন্তু আমি এসব কথা তোমাকে কেন লিখব? ইতান তখনও কিছুই বুঝতে পারছিল না। জুন তাকে প্রশ্ন করে, তুমি এই মেল বক্সটা আসলে কোথায় পেয়েছো? ইতাং বলে, একজন বৃদ্ধ লোক আমার থেকে কিছু কার্ড বক্স নিয়েছিল, আর তিনি এটা আমাদের দোকানে এসে রেখে গিয়েছিলেন। আর তখন তার গাড়িতেও একটি বিড়াল ছিল, যে বিড়ালটাকে আমরা মেল বক্সের ওপরে দেখতে পাই। জুন তখন বলে, এমন একজন লোককে আমিও একবার দেখেছিলাম। তারপর জুন তাকে তার চেহারা নিয়ে জানতে চাই। ওরা দুজনে আলোচনা করে ইতান বলে, বৃদ্ধ লোকটা প্রায় একই রকম দেখতে ছিল। আর এরপর দুজনেই অবাক হয়ে যায়। অন্যদিকে নিয়ানের কাছে একটি ফোন আসে। পুলিশ অফিসার তাকে জানায়, আপনার বাবাকে আমরা পেয়ে গেছি। আর এটা শুনে সেন এবং নিয়ান দুজনেই বেরিয়ে পড়ে। এদিকে জুন এবং ইতান বৃদ্ধ লোকটাকে খুঁজতে প্লাস্টিকের দোকানে চলে আসে, কিন্তু সেখানে কেউই বৃদ্ধ লোকটার সন্ধান দিতে পারে না। ওদিকে নিয়ান গিয়ে দেখে এই লোকটি তার বাবা নয়। আর এটা দেখে সে প্রচন্ড ভেঙে পড়ে, আর গাড়িতে বসে কাঁদতে কাঁদতে সেনকে বলে, আমি জানি না আমার বাবার আসল নামটাও তার মনে আছে কিনা। আমার বাবার বয়স হয়েছে, বাবা আমাদের বাড়ির ঠিকানাটাও ঠিকমতো মনে রাখতে পারে না। আর এত ঠান্ডার ভেতর আমার বাবা কোথায় আছে কে জানে। গাড়ির ওপর মাথা রেখে ও আবারও কাঁদতে কাঁদতে বলে, সেদিন যদি বাবার সাথে আমার ঝগড়া না হতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। অন্যদিকে 1991 সালকে দেখানো হয়। রাতের বেলা মিস সিন আসে ওদের সাথে দেখা করতে, আর তার সাথে তখন ইতানও ছিল। তিনি জুনকে বলে, আমি তোমাকে 2টি শর্তে স্কুলে আসতে দেব। 1, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আর 2, ইতান তোমাকে পড়াশোনায় সাহায্য করবে যেন তুমি পড়াশোনায় ভালো ফলাফল করতে পারো। এইটা শুনে ইতানও খুবই খুশি হয় যে জুন এখন থেকে আবারও স্কুলে আসবে। এইটা শুনে ওরা দুজনে খুবই খুশি হয় আর মিস সিনকে ধন্যবাদ জানায়। আর রাতের বেলা জুন তখন তার কাপড় কাচ্ছিল, আর এমন সময় সেখানে ইতান এসে পড়ে আর বলে, তুমি তো কাল থেকে স্কুলে যাবে, আর তোমার চুল অনেক লম্বা হয়ে গেছে, কেননা আমি তোমার চুল কেটে দেই? জুন তখন এক কথায় রাজি হয়ে যায়। আর এরপর ওরা দুজনেই বসে পড়ে। জুন ইতানকে জিজ্ঞাসা করে, তুমি চুল কাটতে পারো তো? আমার চুল আবার খারাপ করে দিও না। ইতান বলে, আজ পর্যন্ত আমি সবসময় আমার নিজের চুল কেটেছি, তাই তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। এই বলেই ইতান জুনের চুল কাটতে শুরু করে, আর ওরা দুজনে অনেকক্ষণ কথা বলে। ইতান জুনকে বলে, আমরা এখন থেকে ভালো মতো পড়াশোনা করব, আর ভবিষ্যতেও সফল হব। কিন্তু জুন বলে, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারবো তো? ইতান বলে, আমি তোমাকে সাহায্য করব, আর তুমি অবশ্যই একদিন সফল হবে। আর ইতানকে তার চুল এত যত্ন করে কাটতে দেখে জুনের মুখে হাসি ফোটে, আর যখন সে নিজেকে আয়নায় দেখে সে প্রচন্ড খুশি হয়। এরপর জুন ইতানকে বাড়ি পৌঁছে দিতে চায়। তখন ইতান জুনকে একটা লেটার দেয়। জুন বলে, এটাকে আমি মেল বক্সে দিব? কিন্তু ইতান বলে, না, এটা আমি তোমার জন্য লিখেছি। এই বলেই ইতান তার বাড়ির ভিতর চলে যায়। আর এটা দেখে জুনের মুখে হাসি ফোটে, আর সে ইতানকে বলে, কাল আমি এসে তোমাকে নিয়ে যাব, আমরা দুজনে একসাথে স্কুলে যাব। আর এরপর জুন লেটারটা খুলে দেখে। জুন লেটারটা পড়ে খুবই খুশি হয়। আর ঠিক তখনই ইতানের বাড়ির ভেতর থেকে একটা আওয়াজ আসে। জুন চিন্তিত হয়, কিন্তু পরক্ষণেই ভাবে হয়তো হাত থেকে কিছু পড়ে গেছে, কিন্তু আসলে ইতানের বাবা তাকে লাঠি দিয়ে পেছন থেকে আঘাত করেছে। পরের দিন সকালে জুন ইতানের জন্য বাইরে অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাবার পরেও ইতান বাইরে আসে না। আসলে ইতানকে তার বাবা নিজের ঘরে বন্দি করে রেখেছে, আর ইতান না আসলে সে চুপচাপ স্কুলে চলে যায়। কিন্তু ব্রেক টাইমের পরেও ইতান স্কুলে আসে না। জুন খুবই চিন্তিত হয়ে মিস সিনের কাছে যায়, আর তখন মিস সিন তাকে বলে, ইতানের বাবা স্কুল থেকে ছুটি নিয়েছে,
আর এটা শুনে জুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তৎক্ষণাৎ স্কুল থেকে বের হয়ে ইতানের বাড়িতে চলে যায় আর দরজায় কড়া নাড়তে শুরু করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। জুন চিৎকার করলেও ভেতর থেকে আবারও কোনো শব্দ পাওয়া যায় না। আর যা দেখে জুন আরও চিন্তায় পড়ে যায়। তাই জুন তখন দেওয়াল বেয়ে ঘরের ভিতরে ঢুকে, কিন্তু সেখানেও কাউকে পায় না। আর এরপর জুন পুলিশ স্টেশনে যায় রিপোর্ট করতে। তখন পুলিশ অফিসার তাকে জানায় তার বাবা একটি লোকের থেকে গাড়ি ধার করে নিয়েছেন, আর তাদের থেকে আমরা জানতে পেরেছি তার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এটা শুনে জুন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। ইতানের বাবা তখন ইতানকে নিয়ে মেন্টাল হসপিটালের সামনে দাঁড়িয়েছিল। তখন সেখানে জুন এসে ইতানের বাবাকে মারধর করে। ইতানের বাবা জুনকে মারতে গেলে ইতান নিজে তার বাবাকে লাথি মেরে ফেলে দেয়। আর এরপর ইতান জুনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আর এর পরের দৃশ্যে দেখা যায় জুন ইতানকে সাইকেলে করে বাড়ি ফিরে নিয়ে আসে। আর এরপর জুন ইতানের জখমে মলম লাগিয়ে দেয় আর ওকে জিজ্ঞাসা করে তোমার বাবা এমন কেন করে। তখন ইতান বলে আমার বাবা সব সময় আমার মাকে ঘৃণা করেছে, কারণ আমার মা অন্য একটি জীবনসঙ্গীকে বেছে নিয়েছিল। আর এর পেছনে সব থেকে বড় কারণই হলো আমার বাবা, কারণ বাবা মাকে সবসময় মারধর করত, ছোট ছোট জিনিস নিয়েও সন্দেহ করত। তাই আমার মা তাকে ছেড়ে চলে গেছে। জুন এবং ইতান ওরা দুজনেই তাদের অতীত নিয়ে কথা বলতে শুরু করে। জুন বলে তোমার বাবা একটা জানোয়ার, তার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আর এরপর জুন আবারও বলে আমি নিজেও একটি অনাথ আশ্রমে বড় হয়েছি, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এসব বলার মধ্যেই জুন ইতানকে বলে যে রাতে তুমি তোমার বাবাকে মারতে গিয়েছিলে, সেখানে তোমাকে আটকানোর জন্য আমার বিশেষ কোনো কারণ ছিল না। আমি শুধু চাইতাম তুমি তোমার জীবনটা উপভোগ করো। আমি চাই না তুমি আমার মতো খারাপ কাজে লিপ্ত হও, কারণ তুমি একটা ভালো মেয়ে, তুমি ডিজার্ভ করো একটা সুখী জীবন। আর গতকাল যখন আমি অসুস্থ ছিলাম তখন তুমি আমার জন্য চিন্তা করেছিলে, আর এটা দেখে আমি তখন অনুভব করেছিলাম মানুষের জন্য পরিবার থাকাটা কতটা জরুরি। আর তখন আমি প্রথমবারের মতো অনুভব করেছিলাম যে কেউ আছে যে আমার খেয়াল রাখে, আমার জন্য চিন্তা করে। আর এসব শুনে ইতান হেসে ওঠে। আর তখন জুন আবারও বলে তুমি যদি চাও তাহলে আমি তোমার পরিবারের একটা অংশ হতে চাই, তাহলে আমরা দুজনে একসাথে থাকবো, একটা সুখী জীবন কাটাতে পারবো। ইতান তখন ইতস্তর বোধ করে, অবাকও হয় বটে। আর এরপর সে হেসে হেসে বলে ঠিক আছে, তুমি ঠিকই বলেছ, আমাদের একসাথে থাকা উচিত, আমরা দুজনে একটি ভালো জীবন কাটাতে পারবো। আর এটা শুনে জুনের মুখেও হাসি ফোটে। পরের দিন থেকে ওরা একসাথে স্কুলে যায়, একসাথে গল্প করে, ইতানকে সাইকেল চালানো শেখায়। আর এরপর ওরা দুজনে মিলে সমুদ্রে যায়, আর সেখানে তারা একটা ভালো সময় পার করে। আর এভাবেই ওদের দুজনের মধ্যে একটি গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ওরা একসাথে স্কুলে যায়, একসাথে পড়াশোনা করে। জুন এবং ইতানকে খুবই খুশি দেখায়। আর এভাবে সময় কাটতে কাটতে 23 সেপ্টেম্বর চলে আসে। ওরা দুজনেই সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে ঝড়ো হওয়ার অপেক্ষা করে। আর এটা সেই ঝড় বৃষ্টি যার কথা ভবিষ্যৎ থেকে লেটারে বলা হয়েছিল, কিন্তু সেখানে কোনো কিছুই দেখতে পায় না ওরা। আর তাই ওরা দুজন ফিরেই আসছিল। ঠিক তখনই পেছন থেকে ওরা চিৎকার চেঁচামেচির আওয়াজ পায়। আর পেছনে তাকাতেই ওরা ঝড়ো বন্যার আভাস পায়, যা দেখে ওরা দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়ে। আর একটু পর ওরা গিয়ে একটা লেটার লিখতে বসে। আর সেখানে বলে তোমরা যে ঝড় বন্যার কথা বলেছিলে তা সত্যি ছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা ভবিষ্যৎ থেকে কারোর সাথে কথা বলতে পারছি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে এই মেল বক্সের কারণে। আর এই লেটারটা লিখেই ওরা রাত 12টার সময় মেল বক্সের ভিতর এটা ফেলে দেয়। অন্যদিকে নিয়ান তখন সেনকে বলছিল তুমি কি বিশ্বাস করতে পারছো যে এটা তোমার মায়ের লেখা চিঠি। সেন তখন কিছু বলে না। রাত 12টার সময় সে মেল বক্সের কাছে যায় আর সেখানে গিয়ে একটা লেটার পোস্ট করার চেষ্টা করে, কিন্তু তখন সে খালি হাতে ফিরে আসে, কারণ তার কাছে একটা কল এসেছিল। আর তারপর সে নিয়ানের বাড়িতে আবারও ফিরে আসে। নিয়ান ওকে জিজ্ঞাসা করে তুমি আবার ফিরে কেন এলে। তখন সেন বলে পুলিশ স্টেশন থেকে আমার কল এসেছিল, আর পুলিশ স্টেশন থেকে জানানো হয়েছে তারা আমার মাকে খুঁজে পেয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে। নিয়ান এবং সেন দুজনেই মর্গে চলে আসে। আর সেখানে থাকা অফিসার তাদের বলে লাশটা অনেকক্ষণ যাবতই পানির মধ্যে ছিল, তাই তার সম্পূর্ণ পরিচয় এখনো পাওয়া সম্ভব হয়নি। আর এরপর তারা সেনকে নিয়ে ভেতরে চলে যায়। আর সেন যখন তার মাকে দেখে বাইরে আসে তখন পুলিশ অফিসার জানায় তার মায়ের গাড়িতে আরেকজন লোকও ছিল, আর আমাদের সন্দেহ ওই লোকটাই তোমার মায়ের হত্যাকারী। সেন তখন নিয়ানকে হুমকি দেয়। সে বলে এই সব কিছু তোমার বাবাই করেছে, আমি এখনই পুলিশ স্টেশন গিয়ে তোমার বাবার নামে রিপোর্ট করব। নিয়ান তখন সেনকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেন তখন নিয়ানের কোনো কথাই শোনে না। আর নিয়ান তখন কাঁদতে কাঁদতে মর্গ থেকে বেরিয়ে আসে। আর নিয়ান বারবার বলতে থাকে আমার বাবা কাউকে মারতে পারে না, আমার বাবা একজন ভালো মানুষ। তখন একজন অফিসার নিয়ানের সাথে কথা বলতে চায়। আর এরপর সে নিয়ানকে বলে তোমার বাবা কি তোমার সাথে
কখনো খারাপ কিছু করার চেষ্টা করেছে? এই কথা শুনে নিয়ান প্রচন্ড রেগে যায়। তুমি কি বলতে চাও? তখন অফিসারটি আবারও বলে, তুমি যেই লোকটাকে তোমার বাবা মনে করো সে তোমার আসল বাবা নয়, কারণ তোমার আসল বাবা অনেক বছর আগেই মারা গেছে। আর এই কথা শুনে নিয়ান প্রচন্ড চিন্তায় পড়ে যায়। আর অন্যদিকে জুন তখন ইতানের সাথে ওর বাড়িতে যায়, যেখানে ইতিমধ্যে অনেকগুলো ঋণদাতারা এসেছিল। ইতানের বাবা আসলে তাদের থেকে টাকা ধার করেছিল, আর তারা সবাই মিলে জুন এবং ইতানকে খুবই ভয় দেখায় এবং অশ্রব্য ভাষায় গালাগালিও করে। তখন জুন তাদের বলে, ঠিক আছে, তোমাদের যা খুশি করো, আমরা আমাদের দরকারি জিনিসপত্র নিয়েই এই বাড়ি থেকে চলে যাব। এটা বলেই জুন এবং ইতান বাড়িতে ঢুকে পড়ে। আর তারপর জুন ইতানকে বলে, তুমি রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসো। আর এরপর ওরা দুজনেই ছুরি হাতে বাইরে আসে আর ঋণদাতাদের ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করে। আর সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর ওরা দুজনে মিলে বাড়ির সব জিনিসপত্র আবার ঠিক করতে শুরু করে। ইতান তখন ভেতরে ঢুকে বাড়ির কাগজপত্র বের করে নিয়ে আসে এবং জুনকে বলে, আমি খুব শীঘ্রই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। জুন তখন ইতানকে বোঝায়, বলে, তুমি এমন করো না। এই বাড়িকে বাঁচানোর জন্য আমি সব সময় তোমার পাশে থাকবো। এই বাড়িটা বাঁচানোর জন্য আমাদের যত রকমের লড়াই করতে হবে আমরা সবই করব। ইতান বলে, আমি জানি না আমার বাবার কত ঋণ আছে, আর আমরাই বা কতদিন এভাবে লড়বো। আর আমি কখনোই তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। তাই ভালো হবে আমরা এই বাড়িটা ছেড়ে দেব। এরপর রাতের বেলা ইতান তার বাড়ি থেকে তার জরুরি জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসে। এদিকে বাইরে তখন জুন তার জন্য অপেক্ষা করছিল। আর ইতানকে দেখেই জুন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চিরতরে তোমার বাড়ি ছেড়ে চলে আসছো? ইতান তখন হ্যাঁ বলে। আরো বলে, এখন থেকে আমরা দুজনে একসাথে থাকবো এবং সেটাও তোমার বাড়িতেই। এরপর দুজনে মিলে জুনের বাড়িতে চলে আসে এবং জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে শুরু করে। জুন খেয়াল করে ইতানের কাছে তেমন কোনো জামা ছিল না, তাই সে তার বন্ধু ঝাওয়ের সাহায্য নেয়, কারণ ঝাওয়ের গার্লফ্রেন্ড ছিল। আর দুপুরবেলা জুন ঝাওয়ের সাথে একটি মার্কেটে যায় এবং সেখান থেকে ইতানের জন্য গুনে গুনে 3টা ড্রেস কেনে। বিকেলবেলা ইতান দোকানের কাজ শেষে বাড়িতে আসে আর দরজা খুলতেই সে তার সামনে 3টি সুন্দর সুন্দর ড্রেস দেখতে পায়। ড্রেসগুলো দেখে ইতানের বিশ্বাসই হচ্ছিল না। আর সে যখন ড্রেসগুলো ধরে দেখে তখন সে খুবই খুশি হয়। আর ঠিক তখনই জুনও তার সামনে এসে পড়ে। জুন তাকে বলে, এই সবগুলোই তোমার জন্য। ইতান জুনের কথায় খুবই খুশি হয়। আর এরপর ইতান একটি ড্রেস পরে বেরিয়ে আসে। জুন তাকে নতুন রূপে দেখে খুবই খুশি হয়। আর রাতের বেলা ওরা দুজনে ঘুরতে বাইরে বেরোয়, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। জুন এবং ইতান দুজনেই বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানের নিচে এসে দাঁড়ায়। আর তখন জুন হাসছিল। আর জুনকে হাসতে দেখে ইতান বলে, তুমি হাসছো কেন? জুন তখন বৃষ্টিতে ভিজতে শুরু করে আর ইতানকে বলে, তুমিও চলে এসো। কিন্তু ইতান বলে, আমার নতুন ড্রেস নষ্ট হয়ে যাবে, আমি এই বৃষ্টিতে নামতে চাই না। কিন্তু জুন তাকে জোর করে বৃষ্টির মধ্যে নিয়ে যায়। আরো বলে, তোমার কাছে আরো ড্রেস আছে। আর এরপর দুজনেই বৃষ্টিতে ভিজতে শুরু করে, উপভোগ করতে থাকে দুজন দুজনকে। আর বৃষ্টির পানিতে যেন ওদের এই মুহূর্ত অনেক বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। পরের দিন জুনের লিডারের নতুন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানে টিচার শিন এবং ইতানও আসে। ওরা সবাই মিলে সেখানে বাজি ফোটায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ফটোগ্রাফার চলে আসে আর সেখানে থাকা সবারই ছবি ওঠানো হয়। আর একক ছবি তোলা শেষ হলে ওরা সবাই মিলে একটি গ্রুপ ছবি তোলে। আর এরপর ওরা সবাই রাতের বেলা একসাথে খাবার খায়। এরপর ইতান তার পার্ট টাইম কাজের জন্য সানশাইনে চলে যায়। আর এরপর সে পোস্টকার্ডগুলো গোছানোর সময় সেখান থেকে একটি চিঠি পায়, যা এসেছিল 2026 থেকে, অর্থাৎ ছেন এবং নিয়ানের কাছ থেকে। আর এরপর সেই রাতেই ইতান এবং জুন একটি মার্কেটে ঘুরতে বের হয়। তখন ইতানের একটি জিনিস পছন্দ হয় এবং সে সেটা দেখতে থাকে। জুন তাকে বলে, এটা তোমার ভালো লেগেছে, আমি তোমার জন্য কিনে দিচ্ছি। কিন্তু ইতান তখন তাকে বারণ করে আর বলে, এটা অনেক দামি আর আমাদের এখন টাকা সাশ্রয় করতে হবে। জুন তখন ইতানকে জোর করে। আর তখন ইতান বলে, যদি তুমি সত্যি আমাকে কিছু দিতে চাও তাহলে এটা আমাকে আমার জন্মদিনে উপহার দিতে পারো। আর এরপর ইতান জুনের থেকে জানতে চায়, তোমার জন্মদিন কবে? জুন বলে, আমার জন্মদিন আমার মনে নেই, আমি ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি আর তখন থেকে আজ পর্যন্ত আমি কখনোই আমার জন্মদিন উদযাপন করিনি। জুন আবারও বলে, আমাদের এই মুহূর্তে এসব কথা বলা উচিত নয়, আমরা দুজনে এখন ভালো মুডে আছি, তাই এসব কথা আমরা বলবো না। আর তারপর সে ইতানকে আবারও বলে, যদি তোমার কিছু নিতে ইচ্ছা করে তাহলে তুমি আমাকে বলতে পারো, তোমার যা কিছু দরকার আমি তোমাকে অবশ্যই এনে দেব। ইতান তখন জুনের হাত ধরে টেনে নিয়ে যায় এবং সে জুনের জন্য একটি রাইস কেক নিয়ে আসে, যার ওপর সে একটি মোমবাতিও জ্বালিয়েছে। জুন তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো?
ইতান তখন বলে, বছরের একটা দিন আমাদের ঠিক করে রাখা উচিত, যেই দিনে আমরা তোমার জন্মদিন সেলিব্রেট করব। আর আমি আজকের দিনটাকে তোমার জন্মদিনের জন্য উপযুক্ত মনে করছি। আর এখন থেকে প্রতি বছর আমরা এই একই দিনে তোমার জন্মদিন সেলিব্রেট করব। ইতানের মুখে হাসি দেখে জুনের চোখে পানি চলে আসে। এরপর ইতান বলে, আমার এতটা বাজেট ছিল না, তাই আমি তোমার জন্য শুধুমাত্র এই রাইস কেকটাই নিয়ে আসতে পেরেছি। এরপর ওরা দুজনে মিলে উইশ করে আর মোমবাতি নিভিয়ে কেক কাটতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা এমন কিছু দেখতে পাই যা হয়তো আমরা কেউই কল্পনা করিনি। তখন জুন এবং ইতানের খুবই বাজে অবস্থা, দুজনের গায়ে লেগেছিল রক্ত। জুনকে দেখে বোঝা যাচ্ছে সে মারধর করেছে এবং নিজেও আহত হয়েছে। আর তখন জুন অনেক কষ্ট করে ইতানের কাছে আসে এবং বলে, তোমার এখন এখানে থাকা একদমই ঠিক নয়, তোমাকে এখনই বাড়ি চলে যেতে হবে। কিন্তু ইতান তখন জুনকে থামিয়ে দিয়ে বলে, আমি তোমাকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। ওরা আমাদের উপর হামলা করেছিল, আমাদের মারার চেষ্টা করেছিল, আর আমি তোমাকে এই অবস্থায় একা ছেড়ে কোথাও যাব না। জুন ইতানকে বারবার করে বোঝানোর চেষ্টা করে, বলে তোমাকে সামনে একটা ভালো ভবিষ্যৎ করতে হবে, আর আমি এইভাবে তোমার ভবিষ্যৎ নষ্ট হতে দেখতে পারবো না। ইতান তখন জিজ্ঞাসা করে, তোমার কথার মানে কি, তুমি কি বলতে চাও? জুন তখন আবারও শান্ত হয়ে বলে, তোমাকে এখন আমার জন্য হলেও ভালোভাবে বাঁচতে হবে, তুমি আমার জন্য চিন্তা করো না, নিজের জীবনটা ভালো মতো কাটাও। এই বলেই জুন সেখান থেকে চলে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে নিজের অপরাধ স্বীকার করে। পুলিশ অফিসার তখন সেখানে বসিয়েই হ্যান্ডকাফ পরাতে শুরু করে। আর তখনই সেখানে দৌড়ে ইতান চলে আসে এবং বলে, সেখানে থাকা লোকজন আমাদের উপর আক্রমণ করেছে, ওরা আমাদের মারার চেষ্টা করেছে, আমাদের কোনো দোষ নেই। কিন্তু জুন তখন সব দোষ নিজের ওপর নিয়ে নেয়। আর পরের দিন সকাল হতেই ইতান জুনকে দেখতে পুলিশ স্টেশনে চলে আসে, কিন্তু জুন তখন তাকে দেখতে অস্বীকার করে। জুন তখন অফিসারের কাছে একটি লেটার দেয়, যে লেটারে জুন ইতানের জন্য অনেক কথা লিখেছিল। ইতান তখন সেই লেটার নিয়ে বাড়িতে এসে বসে পড়ে। আর জুনের লেটারটা পড়ে সে ঠিক করে, আমি এখন থেকে নিজের মতো করে জীবন কাটাবো, আমি তোমাকে যা যা কথা দিয়েছিলাম আমি তা সব পূরণ করব। এরপর ইতান টিচার শিনের কাছে যায় এবং বলে, আমি আপনার কাছে পরীক্ষা রিটেক করব। আর এরপর ইতান দিনরাত পরিশ্রম করে পরীক্ষা দেয়, আর এভাবেই সে পরীক্ষায় পাশ করে যায়। রেজাল্ট পাওয়ার সাথে সাথেই সে খুশিতে ফেটে পড়ে। আর তৎক্ষণাৎ সে চলে যায় পুলিশ স্টেশনে, যেন সে সবকিছু জুনকে বলতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পরেই সে জানতে পারে আসামিদের অন্য একটি জায়গায় শিফট করা হয়েছে। ইতান তখন খুবই হতাশ হয়ে পড়ে। আর কয়েকদিনের মধ্যেই সে একটি অনাথ আশ্রমে চলে যায় এবং সেখানে গিয়ে সে চাকরির ব্যাপারে কথা বলে। সেখানে একজন তাকে জিজ্ঞাসা করে, তুমি যদি এই চাকরি করতে চাও তাহলে সার্টিফিকেটের জন্য অনেকদিন এখানে কাজ করতে হবে। ইতান তখন বলে, আমার সার্টিফিকেটের কোনো দরকার নেই। সেখানে থাকা মহিলাটি কেন জিজ্ঞাসা করলে ইতান বলে, আমার পরিবারের একজন সদস্য ছিল যে অনাথ আশ্রমেই বড় হয়েছে, আর এই কারণেই আমি এখানে চাকরি করতে চাই। এর মধ্যে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে ইতান কিছু বাচ্চাদের সাথে খেলা করছিল। এমন সময় জুনের বন্ধু ঝাও সেখানে আসে। ইতান তাকে দেখে ছুটে চলে আসে এবং জানতে চাই জুনের ব্যাপারে। ঝাও তখন বলে, জুনের একটি রোগ হয়েছে এবং জুন এখন আর বেঁচে নেই। তার বলা এই কথাটা ইতান বিশ্বাস করে না। আমাকে ওখানে গিয়ে দেখতে হবে, এরপরে আমার বিশ্বাস হবে, আমি তোমার কথা বিশ্বাস করি না। তখন ঝাও ওর হাতে একটি কাগজ দেয়, যেখানে লেখা ছিল জুনের কবরের ঠিকানা। ঝাও তাকে কাগজটা দিয়েই চলে যায়। এদিকে ইতান এখনো বুঝতে পারছিল না সে কি করবে। আর এর পরের দৃশ্যে দেখানো হয় ইতান তখন সমুদ্রের ধারে চলে গেছে, আর এখানেই তার প্রথমবারের মতো সমুদ্রে এসেছিল। ইতান তখন জুনকে ভাবতে ভাবতে সমুদ্রের পানির ভিতর চলে যায় আর মনে করতে থাকে জুনের সাথে কাটানো স্মৃতিগুলো। এদিকে কয়েক বছর পর ইতান জেল থেকে বেরিয়ে আসে আর সোজা চলে যায় ঝাওয়ের কাছে। ঝাও তখন একটা ফুডকার্টের বিজনেস করছিল। ঝাও জুনকে দেখে ওকে জড়িয়ে ধরে, আর এরপর ওরা দুজনে একটি জায়গায় বসে গল্প করে। ঝাও তাকে বলে, তুমি কি জানো ইতান প্রত্যেকটা বছর তোমার কবরের কাছে যায়? এটা শুনে জুন খুবই চিন্তিত হয়। এর মধ্যেই ঝাও জুনকে আবারও জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ওর সাথে দেখা করতে চাও না? জুন তখন ঝাওকে সরাসরি বারণ করে দেয়। আর এরপর ঝাওয়ের সাথে কথা শেষ করে জুন চলে যায় তাদের পুরনো গ্রামে, অর্থাৎ সেই মেওয়ান টাউনে। রাতের বেলা জুন একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। তার পাশে ছিল ঝাওয়ের দেওয়া সেই কাগজটি, যেখানে দেওয়া ছিল ইতানের কন্ট্যাক্ট নম্বর। জুন তখন সাহস করেই ইতানকে কল করে। তখন ছোট্ট একটি বাচ্চা জুনের কল রিসিভ করে, আর বাচ্চাটি তাকে বারবার বলছে, আপনি কে বলছেন? আর তখনই বাচ্চাটির কাছে ইতান চলে আসে এবং বলে, আমার কাছে দাও। ইতানও তাকে সেম প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু জুন তখন কোনো কথাই বলে না এবং হঠাৎ করেই ফোন রেখে দেয়। আর ছোট্ট বাচ্চাটিকে বলে,
হয়তো রং নম্বর ছিল। আর এই বাচ্চাটিই হলো 2026-এ দেখানো সেন, যাকে ইতান সে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছে, যেখানে সে কলেজ লাইফে কাজ করেছিল। এরপর দেখানো হয় জুন এই শহর ছেড়ে চলে যায় এবং অন্য একটি শহরে গিয়ে তার বন্ধুর বাড়িতে যায়, যেখানে একজন বয়স্ক মহিলা আর একটা ছোট্ট পিচ্চি ছিল। জুন তখন বৃদ্ধ মহিলাটিকে বলে, আমি আপনার ছেলের বন্ধু, আর আপনার ছেলে আমাকে অনেক কাজ দিয়েছে, যা আমি এখন করতে এসেছি। তখন দরজার কাছে সেই ছোট্ট মেয়েটি এসে জুনকে বাবা বলে ডাকে, আর রাতের বেলা ওরা তিনজন মিলে একসাথে খেতে বসে। পিচ্চি মেয়েটি জুনকে নিজের বাবা মনে করে তাকে বাবা সম্বন্ধ করে কথা বলতে থাকে, আর এই পিচ্চি মেয়েটি হলো নিয়ান। এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় পার হয়। নিয়ানের দাদির বয়স বাড়ে, অসুস্থতা শুরু হয়। জুন তাকে হাসপাতালে ভর্তি করে, কিন্তু সেখানে ডক্টর এসে জানায় নিয়ানের দাদি মারা গেছে। আর এরপর থেকে জুনের শুরু হয় নতুন জীবন। সে নিয়ানকে নিজের মেয়ে বানিয়ে ফেলে, নিজের মধ্যে ঠিক করে ফেলে সে নিয়ানের জন্য সবকিছু করবে, নিয়ানের জন্য সে সুন্দর একটা জীবন করবে। তাই জুন সেখানেই নতুন একটি চাকরি শুরু করে, কিন্তু তবুও জুন বছরের একটা দিন তার গ্রামে চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখে ইতান প্রতি বছর তার বানানো মিথ্যে কবরের জায়গায় সে কেক নিয়ে আসে। অনেকক্ষণ সময় সে ওখানেই বসে কাটায়, আর এভাবেই ওরা দুজনে বৃদ্ধ হয়ে যায়। এমনই একদিন ইতান জুনের কবর পরিষ্কার করছিল, জুনও সেখানে তার পেছনেই ছিল। এতগুলো বছর কেটে যাওয়ার পরেও জুন বা ইতান কেউই এই কবরস্থানে আসতে ভুলে না। এদিকে নিয়ান তখনও চিন্তায় মগ্ন ছিল, অর্থাৎ নিয়ান এখনও পুলিশ স্টেশনে। আর তখন সেখানে সেন চলে আসে, অর্থাৎ ইতানের অ্যাডপ্টেড চাইল্ড। সে তখন নিয়ানের সামনে একটি লেটার রাখে আর জিজ্ঞাসা করে, এই লেটার কি তোমার বাবা লিখেছে? নিয়ান তখন সেই লেটার নিয়ে পড়তে থাকে, আর লেটারের নিচে জুনের নামই লেখা ছিল। আর এটা দেখে নিয়ান তখন আরো চিন্তায় পড়ে যায়। আর রাতের বেলা ওরা দুজনেই সেই গার্ডের জায়গায় বসেছিল এবং ওরা দুজনে তখন ইতানের জন্য একটা লেটার লিখছিল, যেখানে সেন লিখে, তোমাকে এখন থেকে জুন নামের ছেলেটির থেকে দূরে থাকতে হবে, কারণ এই মানুষটা তোমাকে ভবিষ্যতে ক্ষতি করবে। নিয়ান তখন এটা দেখে খুবই রেগে যায়, কিন্তু সেন তখন নিয়ানের কোনো কথাই পাত্তা দেয় না। আর ঠিক 12টা বাজার সাথেই সেন তার লেখা লেটারটা মেলবক্সে ফেলে দেয়। আর এদিকে তখন 1991 সালে জুন এবং ইতান সেই মেলবক্সের সামনে বসেছিল। ওরা দুজনে মূলত এই লেটারের জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ আগের দৃশ্যে আমরা যা দেখেছি, অর্থাৎ জুনের মৃত্যু এবং ওদের বৃদ্ধ হওয়া, এই সবকিছুই ছিল ভবিষ্যতের ফ্ল্যাশব্যাক। অর্থাৎ 1991 সালে এখনো জুন এবং ইতানের কাছে সেই দিনগুলো আসেনি। তাই ভবিষ্যৎ থেকে সেন এবং নিয়ান চাইছে তার আগে থেকেই ইতানকে সতর্ক করবে। এর পরের দৃশ্যে দেখানো হয় সেন এবং নিয়ান দুজনে একসাথে বসেছিল। ওরা দুজনেই ইতানের ডিটেলস বের করতে অনেকজনকেই কল করেছিল, আর সেসবের মধ্যে থেকেই একজন মহিলা সেনকে কল করে। আর তখন তারা ফোন করে সেন এবং নিয়ানের সাথে দেখা করতে চায়। তাই সেন এবং নিয়ান তখনই বেরিয়ে পড়ে। আর এই মহিলা হলো ইতানের শিক্ষক, অর্থাৎ এই অনাথ আশ্রমের একজন শিক্ষক। আর এখানে ইতান তার কলেজ লাইফের পাশাপাশি কাজ করেছিল। সেন এবং নিয়ান তাকে নানাভাবে প্রশ্ন করে। তখন তিনি বলেন, পৃথিবী এপার থেকে ওপার হলেও জুন কখনোই ইতানের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, আর নাই করবে তাকে মারার চেষ্টা। সেন তাকে জিজ্ঞাসা করে, আপনি এটা কিভাবে নিশ্চিত হয়ে বলতে পারছেন? তখন তিনি সেনকে বলেন, জুন যখন জেলে ছিল তখন সে আমাকে একটি চিঠি লিখেছিল, যেখানে সে বলেছিল, আপনি দয়া করে ইতানকে ইউনিভার্সিটিতে পড়তে সাহায্য করুন, যেন ও একটি সুন্দর জীবন কাটাতে পারে। আর এর পরিবর্তে আপনাকে যেভাবে সাহায্য করতে হয় আমি করব। সেন এবং নিয়ান তাকে আবারও জিজ্ঞাসা করে, আপনার কাছে কি তাদের ঘনিষ্ঠ আত্মীয়র খবর আছে বা কোনো কন্ট্যাক্ট নাম্বার? তখন তিনি বলেন, এই ব্যাপারে আমি কিছু জানি না, তবে জুন কখনোই ইতানের ক্ষতি করার চেষ্টা করবে না। সেন এবং নিয়ান তখন শিক্ষককে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে 1991 সালে জুন এবং ইতান সেই লেটার পড়ছিল। জুন তখন ইতানের উপর রেগে বলে, শেষ পর্যন্ত ফিউচারে তোমার এমন ছেলে আছে যে তোমাকে আমার থেকে দূর করতে চাইছে? আমি কিভাবে তোমাকে ক্ষতির মধ্যে ফেলতে পারি? আর এই ছেলেটা কে যে তোমাকে মা বলছে? ইতানও তখন জুনের কথায় কথা মিলিয়ে বলে, সে বললেই হলো নাকি, আমরা দুজনে কখনোই আলাদা হব না। আর এমন সময় বৃষ্টি শুরু হয়। জুনের বাড়ির ছাদ থেকে পানিগুলো সরাসরি ঘরের মধ্যে চলে আসে। তখন দুজনেই নিজেদের জিনিসপত্র বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। ইতান তখন দেখে তার টেস্ট পেপার ভিজে গেছে। আর বাড়ির এমন খারাপ অবস্থা দেখে জুন ইতানকে বলে, যদি ভবিষ্যতে এমন কিছু ঘটে যে আমার থেকে তোমাকে দূরে থাকতে হবে, তাহলে তুমি তাই করবে। কোনো দ্বিধা না করে আমার থেকে দূরে চলে যেও, কারণ আমি একদমই চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক বা আমার কারণে তোমায় কখনো সমস্যায় পড়তে হয়। আর যখন আমার অবস্থা ভালো হয়ে যাবে তখন আমি নিজেই তোমার কাছে চলে আসব, আর তারপর আমি তোমার সাথে থাকব। তখন ইতান তাকে বলে, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি সব সময় তোমার সাথেই থাকব এবং কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না।
আর এরপর ওরা বাজার থেকে কিছু জিনিস কিনতে যায়। তখন ইতানও তার পেছন পেছন যায়। আর রাস্তা দিয়ে হাঁটার সময় তারা দেখতে পায় মেল বক্সটা সেখানে আর নেই। আর এটা দেখে ওরা দুজনেই খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। এর পরের দিন ইতান তখন পার্ট টাইম জব করছিল। আর তখন দোকানে কিছু গুন্ডা মস্তান এসে সেখানে হট্টগোল শুরু করে দেয় এবং দোকানে থাকা মালপত্রগুলো নষ্ট করে। আর তারা তখন দোকানের মালিককেও শাসিয়ে যায়, যার কারণে দোকানের মালিক ইতানকে জব থেকে বরখাস্ত করতে বাধ্য হয়। এদিকে নিয়ান তখন তার ঘরেই ছিল। আর হঠাৎ করেই দরজায় কেউ নক করে। দরজা খুলে সে জিজ্ঞাসা করে, আপনি কে? তখন লোকটি উত্তরে বলে, আমি ঝাও, জুনের পুরনো বন্ধু। ঝাও তখন সেন এবং নিয়ানকে তাদের অতীত সম্পর্কে সবকিছুই বলছিল, যখন ওরা সবাই একসাথে ছিল। আর সেন এবং নিয়ানও তা খুব মনোযোগ দিয়ে শুনছিল, কেননা এখানেই লুকিয়ে আছে রহস্যের আসল ঘটনা। এর পরের দৃশ্যে আমাদের ইতানকে দেখানো হয় যে একটি লোকের সাথে কথা বলছিল। লোকটি ইতানকে জিজ্ঞাসা করে, তুমি যে কবরটা বানাচ্ছ এটা কি তোমার প্যারেন্টসের জন্য? তখন ইতান বলে, না, এটা আমার নিজের জন্য বানাচ্ছি। তখন লোকটি আবারও বলে, তুমি কি নিজের জন্য কোনো জায়গা পছন্দ করেছ? তখন ইতান সেখানে গিয়ে জুনের পাশের কবরটা দেখিয়ে বলে, আমার জন্য এখানটাই একটা কবর বানাতে হবে। আর এরপর ইতান জুনের কবরে ফুলের তোড়া নিয়ে যায়। আর সেখানে মাত্র কয়েকদিনের ব্যবধানেই তৈরি হয়ে যায় আরেকটি নতুন কবর। ওদিকে আমাদের দেখানো হয় ঝাওয়ের ফুড কারের বিজনেস, যেখানে ঝাওয়ের গার্লফ্রেন্ড এবং দাদি কাজ করছিল। আর আজকে কারণবশত সেখানে ঝাও ছিল না। আর এমন সময় বাওয়ের লোকজন সেখানে আসে এবং সেখানে ভাঙচুর শুরু করে। জুনের গার্লফ্রেন্ডের একটা পা ছিল প্যারালাইজড। সে খোঁড়াতে খোঁড়াতেও তার দাদিকে বাঁচায়। আর তখন সবাই তার দিকে এগিয়ে আসে, ওর গায়ে হাতও তোলে, যা তার সামলাতে না পেরে সে নিচে পড়ে যায়। ঠিক সে সময় সানশাইন বুক স্টোরের মালিক সেখানে এসে তাদের শান্ত হতে বলে, কিন্তু বাওয়ের লোকজন তাকেও ছাড় দেয় না, সবাইকে ফেলে তাকে মারধর করতে শুরু করে। এদিকে ঝাওয়ের গার্লফ্রেন্ড তখন একটি ছুরি হাতে তুলে নেয় এবং বাওয়ের লোকজনকে বলে, এখান থেকে চলে যাও। তখন বাওয়ের লোকজন তা দেখে হাসতে থাকে আর এক ধাক্কায় তাকে আবারও ফেলে দেয়। অন্যদিকে এসব ঘটনা জুন এবং ঝাওয়ের কানে গেলে ওরা দুজনেই অস্ত্র নিয়ে বেরোচ্ছিল। আর তখন সেখানে তাদের লিডার ডং আসে এবং ওদের দুজনকেই থামানোর চেষ্টা করে। তখন জুন বলে, তুমি এটা কিভাবে বলতে পারছো? ওরা ঝাওয়ের গার্লফ্রেন্ডকে মেরেছে, ওর দাদিকেও মেরেছে। ঝাও তখন বলে, আমার দাদি এখন হসপিটালে ভর্তি, আর তুমি বলছো আমি এরপরেও চুপ করে থাকবো? তখন ডং তাদের বোঝায় যে বাবের লোকজন একটি বড় ষড়যন্ত্র করছে। আসলে বাবের লোকজন চাই ডং এবং তার দুজন সাথীকে অর্থাৎ জুন এবং ঝাওকে তার নিজের দলে নিয়ে নিতে এবং জালিয়াতি করে টাকা পয়সা কামাতে। কিন্তু ডং এবং তার সাথী অর্থাৎ জুন এবং ঝাও ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা আর কখনো মানুষের ওপর আক্রমণাত্মক কাজ করবে না। ডং তাদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। এরপর রাতের বেলা জুন তখন ছাদে বসেছিল। তাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। আর জুনকে এমন অবস্থায় দেখে ইতাং তখন ওর পাশে এসে বসে এবং নানাভাবে কথা বলতে শুরু করে। আর কথার মাঝেই জুন তাকে বলে বসে, আমার জীবনে ভবিষ্যতে আরো অনেক সমস্যা আসবে। আমি চাই না তুমি আমার সাথে এসব সাফার করো। আমি তোমাকে আমার জন্য কষ্ট পেতে দেখতে পারবো না, কেননা তুমি আমাকে ছেড়ে একটি সুন্দর জীবন কাটাও। তোমাকে সুখে থাকতে দেখে তবু আমি শান্তিতে থাকতে পারবো। কিন্তু তখন ইতান তা অস্বীকার করে এবং বলে, তুমি কি মনে করো তোমার জীবনের কঠিন সমস্যাগুলো দেখে আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব? জুন তখন আবারও বলে, আমি চাই না তুমি আমার সাথে সাফার করো। কিন্তু ইতান বলে, আমি আজ পর্যন্ত জীবনে অনেক কিছু দেখেছি, তাই এখন আর আমি এসব কোনো কিছুতেই ভয় পাই না। ভবিষ্যতে যত সমস্যায় আসুক না কেন, আমি এটা খুব ভালো করে জানি যে তুমি সবসময় আমার পাশে থাকবে। আর তখন আমরা দুজনে মিলে খুব সহজেই কষ্টের দিনগুলোকে পার করে ফেলব। ইতানের কথা শুনে জুনের মুখে হাসি ফোটে এবং দুজনেই হাসতে শুরু করে। ইতাং তখন জোরে চিৎকার করে বলে, তুমি আমার পাশে থাকলে আমি আর কোনো কিছুকেই ভয় পাই না। সামনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা দুজনে মিলে সবকিছু ঠিক সামলে নেব। সবসময় একে অপরের পাশে থাকবো, আমরা কখনোই হার মানব না। জুনও তখন ইতানের দিকে তাকিয়ে বলে, তুমি যতদিন আমার সাথে থাকবে আমি কোনো কিছুকেই ভয় পাবো না। আর এভাবেই ওরা দুজনে আকাশের নিচে বসে পুরো রাতটা কাটিয়ে ফেলে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই জুন এবং ঝাও তখন বাউদের গুপ্ত একটি জায়গায় চলে এসেছে। আর সেখানে জুন এবং ঝাও দেখতে পাই সেনজিয়াওকে মেরে সেখানে বেঁধে রাখা হয়েছে। আর সেনজিয়াও হলো সেই ছেলেটি যে জুন এবং ইতাংয়ের ক্লাসমেট ছিল, অর্থাৎ যে ইতানের চিঠিটা নিয়ে পুরো ক্লাসের মধ্যে বলেছিল। ওর মুখের বাঁধন খুলে দিতেই ও বারবার করে বলে, আমাকে এখান থেকে বাঁচাও, ওরা আমার বাবার টাকার জন্য আমাকে এখানে বেঁধে রেখেছে। তখন সেখানে ডং চলে আসে। জুনদের সাথে সে রাগারাগিও করে
কিন্তু জুন বলে সে আমার ক্লাসমেট, আর ওকে যখন আমরা এখানে খুঁজেই পেয়েছি তখন ওকে বাঁচানোটাও আমার কর্তব্য। ডং তখন ওকে বলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, যদি কোনো সাউন্ড বা পুলিশকে জানানো হয় তাহলে তোমাকে বাও কেন, আমি মেরে ফেলবো। কিন্তু এই সবকিছুই ছিল বাওয়ের প্ল্যান। আর সেখানে তখন বাওরাও চলে আসে এবং এর পরের দৃশ্যে দেখানো হয় বাবের লোকজন ওদের সবাইকে বেঁধে রেখেছে। ডন তখন হাঁটু গেড়ে বাওয়ের সামনে এসে বলে আমাকে মাফ করে দাও, আমার কোনো ভুলের জন্য ওদেরকে শাস্তি দিও না, ওদের তুমি দয়া করে ছেড়ে দাও, দরকার হলে তুমি আমাকে মেরে ফেলো, তবুও তুমি ওদের বাঁচতে দাও। আর ডং এর কথা শুনে জুন এবং ঝাও দুজনেই চিৎকার করে, তাকে বারণ করে যে যত যাই হোক আমরা ওর কাছে নত স্বীকার করব না। কিন্তু ডং তখন ওদের কোনো কথাই শোনে না। আর জুন এবং ঝাউকে বেশি কথা বলতে দেখে বাবের লোকজন তখন ঝাউয়ের পায়ে আঘাত করে। তখন বাও ডংকে বলে তোমার হাতে এখন একটাই অপশন আছে, তুমি তোমার সাথে শুধুমাত্র একজনকে বাইরে নিয়ে যেতে পারবে, এখন সিদ্ধান্ত তোমার, যা করার তাড়াতাড়ি করতে হবে, না যাও তো সেটাও আমাকে বলো, তোমাদের 4 জনের ব্যবস্থায় আমি করব। তখন জুন এবং ঝাউ দুজনেই বলছিল তুমি জুনকে এখান থেকে নিয়ে যাও, আর জুন এদিকে বলছিল তুমি এই ভুলটা করো না, তুমি ঝাউকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, ঝাউকে যে এখনই হাসপাতালে নিতে হবে। সব শুনে ডংও তাই করে, জুনকে একবার জড়িয়ে ধরে ঝাউকে নিয়ে বেরিয়ে চলে যায়। আর তখন বাবের লোকজন জুনরা যে ঘরে ছিল সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। এদিকে ইতান তখন জুনকেই খুঁজছিল, আর জুনকে খুঁজতে খুঁজতে যখন সে নিস্তব্ধ এলাকায় চলে আসে তখন সে সেখানে শিনজাওয়ের আওয়াজ শুনতে পায়। আর ভেতরে আসতেই সে জুন এবং শিনজাওকে দেখতে পায়। আর ইতান এখানে আসতেই জুন ওকে বারবার করে বলছিল তুমি এখান থেকে বেরিয়ে যাও, নয়তো কোনো বিপদ হতে পারে, তুমি এদিকটায় এসো না। কিন্তু ইতান তখন কোনো দ্বিধাবোধ না করেই সেখানে চলে আসে। জুন এবং শিনজাওয়ের বাঁধন খুলে দেয়, আর এরপর ওরা 3 জনই বেরিয়ে আসে। এদিকে বাবের লোকজন তখন ঝাও এবং ডংকে মারছিল। তখন হঠাৎ করে বাবের লোকজন তাদের দেখে ফেলে, আর তাদের দিকে এগোতেই ডং তাদের পা ধরে ফেলে এবং জুনকে চিৎকার করে বলে তুমি ইতানকে নিয়ে এখান থেকে চলে যাও, আর তাড়াতাড়ি পুলিশকে খবর দাও। জুন ডং এর এই অবস্থা দেখে সে যেতে চায় না, কিন্তু ডং তাকে চিৎকার করে একই কথা বলতে থাকে। তাই ইতান তখন ওকে নিয়ে চলে যায়। আর সামনে এগোতেই সেখানে পুলিশের গাড়ি দেখতে পাই। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইতান তখন পুলিশ স্টেশনে বসেছিল, তার পাশে তখন সেনজাও ছিল। ইতান অফিসারদের বারবার করে বলছিল আপনারা জুনকে কখন ছাড়বেন, জুন কিছুই করেনি, জুন তো সেখানে বাঁচাতে গিয়েছিল, ওরা আমার ক্লাসমেটকে কিডন্যাপ করেছিল, আপনি ওকে বলে দেখুন। কিন্তু তখন সেখানে সেনজাওয়ের মা চলে আসে এবং সেনজাও কোনো কথা না বলেই বেরিয়ে যায়। ইতান তাকে বারবার করে বলছিল তুমি একবার পুলিশ অফিসারকে বলে যাও যে জুন সেখানে কোনো ভুল করেনি, সে তোমাকে বাঁচাতে গিয়েছিল। সেনজাও তখন দাঁড়িয়ে পড়ে এবং ভেতরে এসে অফিসারকে বলে আমার বন্ধু কোনো ভুল করেনি, ও আমাকে বাঁচাতে গিয়েছিল, ওই খারাপ লোকগুলো আমাকে কিডন্যাপ করেছিল, জুন সেখানে আমাকে বাঁচাতে গিয়েছিল মাত্র, আপনারা ওকে ছেড়ে দিন। কিন্তু এর পরেও জুন ছাড়া পায় 3 দিন পর, আর সে বেরিয়ে দেখতে পাই ইতান তার জন্য অপেক্ষা করছিল। জুন সবার আগে ইতানের হাত দেখে, যে হাতটা সেদিন রাতে পুড়ে গিয়েছিল। জুন ওর দিকে তাকিয়ে বলে আমাকে মাফ করে দিও, এই সব কিছু তোমাকে আমার জন্যই সাফার করতে হচ্ছে। কিন্তু ইতান তখন বলে তখন একটা খারাপ সময় পার করেছি আমরা, কিন্তু এখন সবকিছু ভালো হবে। এরপর ওরা বাড়িতে চলে আসে। জুন ইতানকে বলে আমি এখন থেকে সৎ পথে টাকা ইনকাম করব, আর তোমাকেও আমি কলেজে ভর্তি করাবো। এর পরের দৃশ্যে দেখানো হয় সেনজাও এবং জুন একসাথে খাওয়া দাওয়া করছিল। সেনজাও তখন ওর মানি ব্যাগ ওকে দিয়ে বলে এই টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও, তুমি যদিও কলেজে পড়বে না কিন্তু তুমি তো ইতানকে পড়াবে, আর তখন এটার খুবই দরকার হবে, আর তুমি যদি চাও তাহলে ইতানকে আমার মায়ের কোচিংয়ে ভর্তি করাতে পারো। জুন তখন সেনজাওয়ের কথায় খুবই খুশি হয়। এরপর জুন একটি জব খোঁজে যেখানে কাজ ছিল শিপ বিল্ডের, অর্থাৎ জাহাজ নির্মাণের কাজ। জুন সকাল থেকে রাত অবধি সেখানেই কাজ করে, আর যাওয়ার সময় সে ইতানকে কোচিং থেকে নিয়ে একসাথে বাড়িতে ফেরে। আর একদিন সে হঠাৎ করেই ইবোকে দেখতে পায় এবং বিকেলের মধ্যে কাজ শেষ করে সে বাড়িতে ফেরে। আর বাড়িতে এসে সে ইতানকে সবকিছুই খুলে বলে, আরো বলে এখন থেকে তোমাকে আরো সাবধানে থাকতে হবে, আর ইবো যদি কোনো কিছু করার চেষ্টা করে তুমি একবার আমাকে বলবে, আমি ওকে দেখে নেব। পরের দিন জুন আবারও কাজ করছিল, আর তখন সে দেখে তার বন্ধু আবর্জনাগুলো ফেলতে যাচ্ছিল, কিন্তু তাকে অসুস্থও দেখাচ্ছিল। তাই জুন তাকে বলে তুমি এখন বাড়ি গিয়ে রেস্ট করো। আর জুন যখন আবর্জনাগুলো ফেলতে গিয়েছিল তখন সে দেখতে পায় একটি কমলা রঙের বিড়াল। জুন তখন বিড়ালটিকে কোলে তুলে নেয়, আর নিচেই দেখতে পাই সেই লাল রঙের পুরনো মেল বক্সটা। আর এটা দেখে জুন খুবই খুশি হয় এবং সেটা বাড়িতে নিয়ে আসে। ইতানও এটা দেখে খুবই খুশি হয়, আর দুজনেই সেই রাতেই মেরামত শুরু করে।
আর পরের দিনই ওরা মেল বক্সটাকে সানশাইন বুক স্টোরের সামনে রেখে আসে। অন্যদিকে 2026 সালে সে নিয়ানের সাথে হসপিটালে যাচ্ছিল, কারণ তারা সেখানে নিয়ানের বাবার খোঁজ পেয়েছে। কিন্তু নিয়ান সেখানে যাবার পর তার বাবাকে দেখতে পায় না। এটা দেখে নিয়ান খুবই কষ্ট পায় এবং বাবাকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে। এদিকে নিয়ানের বাবা তখন কবরস্থানের একটি বেঞ্চে বসেছিল, আর হঠাৎ করেই তিনি ইমাজিন করেন তরুণ বয়সের ইতান তার দিকে এগিয়ে আসছে। আর ইতান তার কাছে আসতেই জুনও তরুণ বয়সে ফিরে যায়, আর তারপর ইতান জুনের হাত ধরে নিজেদের জগতে নিয়ে চলে যায়। এদিকে নিয়ান এবং সেন তখন দৌড়ে সেখানে আসে এবং বাবাকে দেখেই সে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিন্তু ততক্ষণে জুন মারা গেছে। আর এর পরের দৃশ্যে দেখানো হয় সেন এবং নিয়ান একই জায়গায় একই সাথে তাদের মা বাবার কবরের সামনে দাঁড়ায়। আর এখানে জুন এবং ইতানের কবর পাশাপাশি ছিল। আর এরপর ভবিষ্যতেরই আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বয়স্ক ইতান গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। তখন সে দেখতে পায় তার বাবা ইবোকে, যে কিনা তরুণ বয়সে ইতানের গায়ে প্রচন্ড হাত তুলত। আর কিছুক্ষণ পর ইতান তাকে তার গাড়িতে বসিয়ে তাকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি সে রাতে আমার মাকে মেরে ফেলেছিলে? তখন ইবো কোনো কথাই বলে না। ইতান তখন নিজের মনে মনেই ভাবে তার বাবাকে সে জেলে দেবে না, কারণ জেলে দিলে সে খাবার দাবার সবই পাবে, তার কাছে জেল হয়ে যাবে হোস্টেলের মতন। তাই সে তখন পুলিশকে কোনো কথাই জানায় না। এর পরের দৃশ্যে আমাদের সেন এবং নিয়ানকে দেখানো হয়। ওরা দুজনে একসাথে দাঁড়িয়ে তাদের পরিবার সম্পর্কে কথা বলছিল এবং দুজনকেই খুবই আবেগপ্রবণ দেখাচ্ছিল। নিয়ান তখন সেনকে বলে, আমাদের হাতে কি আর কোনো রাস্তা নেই? কিন্তু সেন বলে, আমাকে এটা করতেই হবে, আর আমি আমার মায়ের বায়োলজিক্যাল সন্তান নই, তাই এতটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি। আমাকে কেউ মনে রাখবে না। নিয়ান ওকে বলে, আমি তোমাকে মনে রাখবো, আমি কখনো তোমাকে ভুলবো না। আর এই টাইম ট্রাভেলে ওরা দুজনে অনেকটা সময় একসাথে কাটিয়েছে, আর অবশেষে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে বন্ধু হয়ে যায়। আর কিছুক্ষণ পর সেনের ফোনে একটা SMS আসে। আসলে সেন এবং নিয়ান কেউই এখন বেইজিংয়ে ছিল না, তাই তারা কেউই মেল বক্সে পোস্ট করতে পারতো না। তাই তারা গার্ডকে একটি লেটার পাঠাতে বলেছিল, আর গার্ডও তার কথা মতো কাজ করে তাকে ডান লেখে পাঠায়। আর SMS-টি দেখে ওরা দুজনেই খুশি হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই 1991 সাল। জুন তখনও অপেক্ষা করছিল ইতানের জন্য, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সেখানে ইতান আসে না। জুন ফিরেই যাচ্ছিল, কিন্তু এমন সময় সে বিড়ালের আওয়াজ পায় এবং দৌড়ে সে মেল বক্সের কাছে আসে এবং সেখান থেকে একটা ছোট্ট লেটার পায়, যেখানে লেখা ছিল ডোন্ট কিল এনিওয়ান, অর্থাৎ কাউকে মেরো না। জুন তখন ভাবতে থাকে এই কথার মানে কি। ঠিক এমন সময় সেখানে সেনজাও চলে আসে এবং জুনকে বলে, ইতান কোথায়? জুন বলে, ইতান তো তোমার সাথে থাকার কথা। তখন সেনজাও তাকে আবারও বলে, ইতান তখন একটি মোটর বাইকের পেছনে চলে গেছে, এরপর থেকে ওর সাথে আমার আর কথা হয়নি। জুন তখন ওর শার্টের কলার ধরে বলে, আমি এখন তোমাকে যেটা বলবো তুমি সেটাই করবে, তুমি পুলিশকে কল করো এবং মোটর বাইকের সে রাস্তা ধরে চলে এসো। এরপর জুনও তার সাইকেল করে সেদিকেই চলে যায়। সে সময় নদীর ধারে ইতানের বাবা এবং আরেকজন লোক ইতানের মাকে একটি বোর্ডে তুলছিল। তখন সেখানে ইতান আসে এবং তার বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইবো তখন ইতানকে মারধর করতে শুরু করে। আর এক পর্যায়ে সে ইতানের গলা চেপে ধরেছিল। সে সময় জুন এসে তার নাম ধরে চিৎকার করে ডাকে, আর তখন তাদের চারজনের মধ্যে একটি বড়সড় ফাইট শুরু হয়। জুন তখন লোকটাকে মারতেই নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার সেই চিঠির কথা মনে পড়ে, যেখানে বারবার করে লেখা ছিল ডোন্ট কিল এনিওয়ান, অর্থাৎ যা কিছু হয়ে যাক তুমি কাউকে মারবে না। এই কথাটা মনে করে জুন আর তাকে মারে না, কিন্তু সেই লোকটি তখন জুনকে আঘাত করার চেষ্টা করে। আর এমন সময় সেখানে পুলিশের সাইরেন বেজে ওঠে। সেনজাও দৌড়ে দৌড়ে আসছিল, আর পুলিশকে আসতে দেখে ইবো এবং তার সাথে থাকা লোকটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর জুন এবং ইতান একে অপরকে জড়িয়ে ধরে। এর পরের দৃশ্যে নিয়ান ঘুম থেকে উঠেই দেখে একটি কমলা রঙের বিড়াল তার চেয়ারে বসে আছে। নিয়ান তৎক্ষণাৎ তার মোবাইল ফোন চেক করে এবং তার বাবার নাম সার্চ করে, কিন্তু সেখানে জুন নামে কেউই ছিল না। আর এরপর নিয়ান সেনের নাম দিয়ে সার্চ করে এবং সেখানে সেনের নাম্বারটা ছিল, অর্থাৎ বর্তমানেও সেন বেঁচে আছে। আর এখন ওরা দুজনেই দুই প্রান্তে, নিয়তি চাইলে তাদের আবার দেখা হবে। আর শেষ দিকে আমরা সেনকে দেখতে পাই, যে একটি পুরনো ক্যাফেতে বসেছিল, আর পাশেই ছিল একটি মেল বক্স। আর সেখান থেকে সেন একটি লেটার পাই, যেটা পাঠিয়েছিল ইতান এবং জুন। তারা সেখানে জানায় সেদিন জুন কাউকে হত্যা করেনি, আর ইতানও কলেজে ভর্তি হয়েছে। ওরা দুজনেই মেওয়ান টাউন ছেড়ে দিয়েছে, যদিও তারা সেন এবং নিয়ানের সাথে দেখা করতে পারেনি, কিন্তু সেন এবং ইতানের কাছে তারা পরিবারের মতো। সেন এবং ইতান এখনো আশা করে ভাগ্য তাদের সবাইকেই একদিন না একদিন মিলিয়ে দেবে। আর এই ড্রামাটির মূল এন্ডিং হলো হিস্ট্রি রিরাইট,
অর্থাৎ ইতিহাস পুনর্লিখিত হয়েছে। অর্থাৎ সেনের মেমোরি থেকেও সবকিছুই চলে গেছে। তাই তো নিয়ান এবং সেন এখন দুজনে দুই প্রান্তে। আর এখানেই এই ড্রামাটির ইতি টানা হয়। আশা করি ড্রামাটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আর এই পুরো ড্রামাকে তোমরা 10-এ কত দিতে চাও তা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।